বেসরকারি চিকিৎসা ব্যবস্থার প্রত্যাশা ও বাস্তব, এই নিয়ে আমাদের আলোচনায় আছেন মাননীয় বিচারপতি শ্রদ্ধেয় অসীম কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি এই সভাটি পরিচালনা করবেন, সভাপতিত্ব করবেন। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ যে আরোগ্য নিকেতন আয়োগ আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর মেডিকেল, যে চিকিৎসা বেসরকারি চিকিৎসা সংস্থাগুলির যে তাই নিয়ে যে সমস্ত আবেদন হয় সেগুলো যারা নিষ্পত্তি করেন, তার মাননীয় চেয়ারম্যান বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায়, এবং রয়েছেন ডক্টর অজয় কুমার চক্রবর্তী। ডক্টর অজয় কুমার চক্রবর্তী দীর্ঘদিন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ছিলেন, এবং রয়েছেন ডাক্তার মাখনলাল সাহা এবং বিশিষ্ট চিকিৎসক, এবং রয়েছেন আরশাদ হাসান ওয়ারসি, তিনি এই আরোগ্য নিকেতন আয়োগেরই মাননীয় সচিব, এবং বিশিষ্ট আইনজীবী শ্রী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। আলোচনার বিষয় বেসরকারি চিকিৎসা ব্যবস্থা, প্রত্যাশা এবং বাস্তব। আমি মাননীয় সভাপতি ও বক্তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শুভ অপরাহ্ন। কিছুক্ষণ আগে এসছি, তো ভদ্রলোকেদের আলোচনা শুনছিলাম, তারপর দেখলাম সব চেয়ারগুলো ফাঁকা হয়ে গেল। ভদ্রলোকদের বোধহয় চিকিৎসার প্রয়োজন নেই, সেই জন্য ওনারা সব শুনে আস্তে আস্তে চলে গেলেন। ঘরটা মোটামুটি খালি হয়ে গেছে। যাই হোক, বিষয়টা কিন্তু আগের বিষয়টা একটা তাত্ত্বিক বিষয় ছিল, আর আজকের এখনকার বিষয়টা তো একদম মানে প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো সময় এর একটা ভীষণ প্রাসঙ্গিকতা থাকে। তা আজকের এই আলোচনায় আমায় সভাপতিত্ব করতে বলা হয়েছে। একটু ভূমিকাটা করে নি, যে বলা হয়েছে প্রত্যাশা আর কি, বাস্তব আর প্রত্যাশা। দেখুন, এটা কোনোদিন মেলে না। যে কোনো বিষয়ে প্রত্যাশার সঙ্গে বাস্তব মেলে না, কিন্তু আমরা চেষ্টা করি। আমরা সব সময় চেষ্টা করি যে কোনো যখন পরীক্ষা দিই, লেখাপড়া করতাম, তখন একটা প্রত্যাশা থাকতো যে মোটামুটি এই ফার্স্ট ডিভিশন হবে মনে হচ্ছে। তো বাস্তবে গিয়ে তারপরে হয়তো কান ঘেঁষে বেরিয়ে গেল, হয়তো এরকম একটা ব্যাপার হয়। তো কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দুটো একদম মানে পোলস অ্যাপার্ট, একটু ইংরেজি বলে ফেললাম বাঙালিদের মধ্যে। তো সেটা হচ্ছে যে একজন মানুষ যখন বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে যাচ্ছেন, তার চিকিৎসার জন্য দুরকম চিকিৎসা হয়। একটা হচ্ছে ঐচ্ছিক চিকিৎসা, অর্থাৎ আপনাকে ডাক্তারবাবু বললেন যে আপনার একটা অস্ত্রোপচার করতে হবে, কিন্তু এক্ষুনি এই মুহূর্তে নয়, আপনি সময় নিন, বাড়িতে আলোচনা করুন, কিন্তু এটা একটা জরুরি। আপনি বাড়িতে আলোচনা করলেন, ঠিকঠাক করলেন, অফিসে ছুটি টুটির দরখাস্ত করলেন, করে তারপর ঠিক সময় টময় দেখে, পারলে জ্যোতিষীকে দেখে একটা দিনক্ষণ ঠিক করেও তারপরে গিয়ে হাসপাতালে ভর্তি হলেন। এটা হচ্ছে ডাক্তাররা বলে ঐচ্ছিক চিকিৎসা, যাই বললেন। আর একটা হচ্ছে হঠাৎ শরীর খারাপ হয়ে গেল, তখন কিন্তু আর ওই রকম কাউকে জিজ্ঞেস করা বা কি করব না করব ভেবে লাভ নেই, সঙ্গে সঙ্গে দৌড়ে সবচেয়ে কাছাকাছি চিকিৎসা প্রতিষ্ঠানে আপনাকে যেতেই হবে। কিন্তু এই দু জায়গায় যখনই যান, বেসরকারি চিকিৎসা, দুরকম চিকিৎসা ব্যবস্থা আছে আমাদের দেশে। পশ্চিমবাংলায় সরকারি এবং বেসরকারি চিকিৎসা ব্যবস্থা আছে, এবং পশ্চিমবাংলায় সরকারি চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণভাবে একদম সরকারি খরচায় নিখরচার চিকিৎসা ব্যবস্থা। সেখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই।
আপনি সরকারি ব্যবস্থায় গেলে আপনাকে কোনো টাকা পয়সা খরচা করতে হবে না, আপনার চিকিৎসা হবে। আর আপনি যদি বেসরকারি চিকিৎসা ব্যবস্থায় যান তাহলে কিন্তু আপনি জেনেই যাবেন যে সেখানে আপনাকে চিকিৎসা করতে গেলে প্রতিটি মুহূর্তে তার যে পরিষেবা তার জন্য আপনাকে পয়সা দিতেই হবে। কিন্তু সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু আপনি যখন যাচ্ছেন, আপনি যখন ওই চিকিৎসা প্রতিষ্ঠানের দরজায় ঢুকছেন, আপনি একটা চিন্তা ভাবনা করলেন, আচ্ছা আমি তো যাব, এই রকম তো খরচা হতে পারে। ওনাদের সঙ্গে কথা বললেন, ওনাদের সামনে যারা বসে থাকেন তাদের সঙ্গে আলোচনা করলেন, দেখুন আমার এই রকম এই তো হয়েছে, আমি এই রকম অস্ত্রোপচার করতে বলেছেন, ডাক্তারবাবু কীরকম খরচা লাগে আপনাদের, একটা জিজ্ঞেস করলেন আর কি, একটা আভাস পেলেন, সেই অনুযায়ী আপনি নিজেকে তৈরি হয়ে হাসপাতালে কিন্তু ঢুকলেন। কিন্তু যখন বেরোচ্ছেন তখন কি আপনার প্রত্যাশা পূরণ হলো? এইটাই বোধহয় আজকের বিষয়। প্রত্যাশার পূরণটা কিভাবে হলো? আপনি যে রোগ নিয়ে গেলেন সেই রোগের চিকিৎসা ঠিকমতো হলো কিনা? আপনি যে অসুস্থতা নিয়ে গেলেন সেই অসুস্থতা থেকে আপনি মুক্তি পেলেন কিনা? এবং যে অসুস্থতা নিয়ে গেলেন সেই অসুস্থতা থেকে মুক্তি হওয়া সত্ত্বেও আবার আরেকটা অসুস্থতা ওই হাসপাতাল থেকে আপনাকে উপহার দেয়া হলো, যেটা ওনারা চিকিৎসা ব্যবস্থায় ওনারা বলেন পরিভাষা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। সেও একটা মারাত্মক ব্যাপার। এই সব নেই প্রত্যাশা পূরণ। তা আজকের আলোচনায় আমার মনে হয় যে যারা আমাদের রয়েছেন চিকিৎসা জগতের থেকে রয়েছেন আমাদের যে কমিশন, তার অন্যতম সদস্য এবং প্রথিতযশা অস্ত্রোপচারকারী চিকিৎসক শ্রী মাখনলাল সাহা, এবং চিকিৎসা জগতে সরকারি ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে দীর্ঘদিন ধরে জড়িত চিকিৎসক শ্রী অজয় চক্রবর্তী, এবং আমার অনুজ প্রতিম সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। ও কিন্তু চিকিৎসা জগতের লোক নয়, কিন্তু ওর চিকিৎসা জগতের লোক না হয়েও ও সারাদিন ওর পেশাগত কারণে এত ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ হয়, তাদের দুঃখ বেদনা শুনতে হয়। ওর অভিজ্ঞতা কিন্তু অনেকের থেকে বেশি। সঙ্গে আছেন আমাদের যে আয়োগ, তার সচিব শ্রী আরশাদ ওয়ারসি। আমি প্রথমে অনুরোধ করব চিকিৎসক শ্রী মাখনলাল সাহাকে আর তার বক্তব্য রাখতে। শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, উপস্থিত অনেক সিনিয়র সদস্যরা এখানে আছেন। আজকে আমরা একটা খুব সুন্দর প্রশ্ন নিয়ে এখানে আলোচনায় এসেছি। বেসরকারি হাসপাতালের চিকিৎসা, প্রত্যাশা এবং বাস্তবতা। আপনারা সবাই জানেন যে আমাদের চিকিৎসা ব্যবস্থার দুটো কিন্তু মেইন পার্ট, একটা সরকারি চিকিৎসা ব্যবস্থা আর বেসরকারি। আমি দীর্ঘ 32 বছর সরকারি চিকিৎসা ব্যবস্থায় যুক্ত ছিলাম, পাশাপাশি বেসরকারি চিকিৎসার জায়গায় আমি কাজ করেছি। তো একটা কথা কিন্তু পরিষ্কার যে সরকারি চিকিৎসা ব্যবস্থায় আমাদের যত জটিল রোগ আছে তার একটা চিকিৎসা করার একটা ভালো পরিকাঠামো আছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন, ট্রেনি ডাক্তাররা আছেন, এবং আধুনিক যা যন্ত্রপাতি যা কলকাতার বেসরকারি হাসপাতালে উপলব্ধ, সমস্ত সেই ধরনের গেজেট, রোবোটিক সার্জারি সহ
সরকারি ব্যবস্থায় আছে। তা সত্ত্বেও একটা বিরাট অংশের মানুষ, প্রায় ধরুন আমাদের হিসেবে 30 থেকে 40% মানুষ কিন্তু সরকারি চিকিৎসা ব্যবস্থায় যেতে চান না। কারণটা কি? কারণটা আমি খুব কাছ থেকে দেখেছি এবং আমার মনে হয় সত্যি অনেকগুলো যুক্তিযুক্ত কারণ আছে যে কারণে অনেক মানুষ সরকারি ব্যবস্থায় যেতে চান না। প্রথমত হচ্ছে বিরাট সংখ্যক রুগী। আপনাকে সরকারি দেখাতে একটা টিকিট করতে হবে এবং আসলে আপনি যে কোনো বড় হাসপাতালে যাবেন, সকালে রাত 3টে থেকে মানুষ গিয়ে হাসপাতালে বসে আছে লাস্ট ট্রেন ধরে যে সকালের টিকিটের লাইনটা দিতে হবে। সকাল 8টায় টিকিট দেওয়া শুরু হয়, তখন মোটামুটি 4 থেকে 500 মানুষ লাইনে দাঁড়িয়ে আছে টিকিট কাটবে। যদিও এখন অনলাইনে টিকিট পাওয়া যায়, সবাই অভ্যস্ত নয়। তো প্রথমত একটা টিকিটের লাইন হয়ে গেল। তারপর সেই টিকিট সেন্ট্রাল কাউন্টার থেকে আপনি বিভিন্ন দপ্তরে যাবেন, মেডিসিন, সার্জারি, গাইনি, সেখানেও একটা বিরাট সংখ্যক পেশেন্ট অপেক্ষা করছে। চিকিৎসক দেখানো হয়ে গেল, মোটামুটি টিকিট কাটার জন্য 2 থেকে 3 ঘন্টার লাইন, চিকিৎসকের কাছে পৌঁছতে আরও 2 ঘন্টার লাইন। এবার চিকিৎসক কিছু পরিষেবা লিখে দিলেন, কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান। তো সেখানে সেই পরীক্ষার তারিখ নিতে গিয়ে একটা বিরাট লম্বা লাইন। সেগুলো সব পরীক্ষা হয়ে গেল, দীর্ঘ অপেক্ষার পর আপনার অস্ত্রোপচার হবে। সেখানে আমাদের একটা ওয়েটিং লিস্ট, পরপর নাম লেখা আছে। এখন দেখালে মোটামুটি 3 থেকে 4 মাস বাদে ডেট পাওয়া যাবে, আপনার গলব্লাডার সার্জারি হবে বা আপনার জরায়ুর অপারেশন হবে। তো ন্যাচারালি এই যে একটা ভিড়, অপেক্ষা, সব কিছু মিলে একটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা রিয়েলিটি, এটা আমরা কখনো অস্বীকার করি না। ন্যাচারালি পাশাপাশি তখন যারা আমরা অ্যাফোর্ড করতে পারি তারা ভাবি যে আমরা বেসরকারি হাসপাতালে যাব। তা আমার প্রত্যাশাটা কি? প্রথম প্রত্যাশা হচ্ছে আমি বেসরকারি হাসপাতালে যাব, তাহলে আর লাইন টাইন দিতে হবে না, যাব, টাকাটা জমা দেব, ডাক্তার দেখাবো, বাড়ি চলে আসব। এটা আমার প্রত্যাশা। তো আমিও বিভিন্ন বেসরকারি হাসপাতালে যাই, গিয়ে দেখেছি এই প্রত্যাশা কিন্তু সবসময় পূরণ হয় না। কারণ আপনি যে কোনো একটা বড় বেসরকারি হাসপাতালে যাবেন, আপনি একজন নামী ডাক্তারকে দেখাবেন, সেখানে কিন্তু কিউ আছে। আমি মানছি সেই কিউটা সরকারি হাসপাতালের মতো নয়, কিন্তু একটা কিউ আছে। অতএব আমি বেসরকারি হাসপাতালে যাবো মানেই হচ্ছে আমাকে একটু লাইনে বসতে হবে না, আমাকে একটু সময় দিতে হবে। সেটা কিন্তু এই প্রত্যাশাটাতে বাস্তবতার কিছুটা মিল নেই। দ্বিতীয়ত, আপনি ভর্তি হবেন, আপনার একটা লম্বা চিকিৎসা হবে, আপনার প্রত্যাশা কি? আমি ভর্তি হব, আমার এখানে ডাক্তারবাবুরা আমাকে খুব ভালোভাবে দেখবেন, আমার সাথে আমার বাড়ির লোকের সাথে ডাক্তারবাবুরা আমার রোগ সম্বন্ধে আলোচনা করবেন, কি হতে যাচ্ছে প্রতিদিন আমার বাড়ির লোকের ডাক্তারবাবুর কথা হবে। এখানে আধুনিক যন্ত্রপাতি আছে, সেই যন্ত্রপাতিতে আমার পরীক্ষার রোগ নির্ণয় হবে। আমার অপারেশন দরকার হলে আমার আধুনিক অপারেশন থিয়েটারে অপারেশন হবে। আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তার সাথে একটা মূল্য আছে, একটা টাকা দিয়ে চিকিৎসাটা নিতে হবে। এবং বেশিরভাগই যারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে যান তারা কিন্তু একটা মানসিক প্রস্তুতি নিয়েই যান যে হ্যাঁ, আমি টাকা আমাকে খরচা করতে হবে। এটা তো সত্যি কথা। যারা বেসরকারি হাসপাতাল তৈরি করছেন, এটা একটা যেরকম রোগীর চিকিৎসা, যেরকম একটা মানবিকতার অংশ রয়েছে, তার সাথে একটা ব্যবসায়িক দিক নিশ্চয়ই আছে। সবকটা হাসপাতাল রামকৃষ্ণ মিশন নয়, সবকটা হাসপাতাল ক্রিশ্চিয়ান মিশনারি নয়। বেশিরভাগ বেসরকারি হাসপাতাল কিছুটা ব্যবসায়িক দিক রয়েছে। তা সত্ত্বেও মানুষের প্রত্যাশা হচ্ছে আমি এই পরিষেবাটা পাবো। বাস্তবতাটা কি? বাস্তবতায় কিছু ফারাক নিশ্চয়ই আছে। যারা যান বেসরকারি হাসপাতালে, আমি বেসরকারি যাওয়ার সূত্রে দেখছি এই যে ব্যাপারটা, যে ডাক্তারবাবু আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলবেন, আমার বাড়ির লোকের সাথে দুবেলা ব্রিফ করবেন, সেটা কিন্তু সবসময় হয়ে ওঠে না। কারণ সেই ডাক্তারবাবু খুব ব্যস্ত, ওনার অনেক জায়গায় পেশেন্ট আছে, অনেক পেশেন্ট আছে।
তাই ন্যাচারালি আমাদের যেটা প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু সবসময় পূরণ হয়ে ওঠে না। দ্বিতীয়ত আমরা ভাবি যে আমি যেই পরিষেবাটা নিচ্ছি তার মূল্যটা যথাযথ হওয়া দরকার। এবারে যথাযথর মধ্যে অনেকটা ফারাক আছে। ফারাকটা হচ্ছে, আপনি এক কাপ চা খাবেন, আমার পাড়ার দোকানে চা আমি 5 টাকায় খেয়ে নিই। একটু উপরে যাব, একটা কাফেতে যাব, সেটা 20 টাকা। আর একটু বড় জায়গায় যাব, সেটা 40 টাকা। আরও 5 স্টারে গেলে সেটা 250 টাকা। অতএব এই যে মূল্যটা, বেসরকারি হাসপাতালে চিকিৎসার যে মূল্যটা, এই মূল্যটা কিন্তু রকম ফের আছে। আমার প্রত্যাশা হচ্ছে আমি খুব কম টাকায় এই পরিষেবাটা নিতে চাই। তাহলে কিন্তু আপনাকে বাস্তবতার সাথে যদি আপনাকে মিল খেতে হয়, আপনাকে সেরকম একটা চিকিৎসা পরিষেবা কেন্দ্রে যেতে হবে যেখানে আপনার যে টাকাটা আপনি খরচা করতে পারবেন তার সাথে মিল খায়। কিন্তু আমি একটা 5 হাসপাতালে গেলাম, আমি 5 স্টারই বলি, বিকজ আপনি যদি তাদের বেড চার্জ দেখেন, কলকাতায় এমন হাসপাতাল আছে এক রাত্রির থাকা 21,000 টাকার একটা বেড আছে। তো এক রাত্রি থাকায় 21,000 টাকা বেড হয়, সেটা কিন্তু 5 স্টার কারো 7 স্টার হোটেলকে হার মানাবে। তো ন্যাচারালি দেখুন, অনেকের অ্যাফোর্ডেবিলিটি আছে, অনেকের টাকা পয়সা যারা ইনকাম করছেন তারা মনে করেন আমি এই টাকা দিয়েই চিকিৎসা পরিষেবা নেব। তা আমার যদি প্রত্যাশা থাকে যে আমি অনেক টাকা দিয়ে চিকিৎসা নেব, তাহলে আমি সেরকম একটা জায়গায় যাব, দিনের শেষে আমাকে সেরকম একটা বিল দেওয়া হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যে টাকাটা দিচ্ছেন, আপনার শেষে মনে হচ্ছে ঠিক আমি যে প্রত্যাশা নিয়ে গেছিলাম ঠিক সেই পরিষেবাটা পাইনি। যেমন আপনাকে আমি একটা উদাহরণ দিই। একটা সাধারণ গলব্লাডার সার্জারি হবে, তা আমরা কি বলি, না না কোনো ব্যাপার নয়, এখন গলব্লাডার সার্জারি খুব মডার্ন সার্জারি, আপনার কোনো ব্যথা যন্ত্রণা হবে না, আপনার কিচ্ছু হবে না, রক্তপাতহীন অপারেশন, আপনি আসবেন, আপনি ভর্তি হবেন, অপারেশন হবে, পরদিন আপনি বাড়ি চলে যাবেন, অ্যাট বেস্ট 2 দিনে বাড়ি চলে যাবেন। এটা হচ্ছে, আমি আপনাকে এখন কাউন্সেলিং করছি, এটা আমার আপনাকে মোটিভেশন। এটা এতই ভালো অপারেশন। তো সেখানে ধরুন কোনো জায়গায় 60,000, কোনো পরিষেবার যেখানে উন্নত ব্যবস্থা সেখানে 1 লাখ, কোথাও 1.5 লাখ। তা আপনি একটা 1 লাখের প্যাকেজে রাজি হলেন, ভর্তি হয়ে গেলেন, অপারেশন হয়ে গেল। কিন্তু না, আপনার যে কথাটা বলা হয়েছিল সেটা ঠিক হলো না। আপনি যখন কনসেন্ট সিগনেচার করেছেন, সেখানে এই যে প্রথম কথাগুলো বলা হলো তার বাইরে আরও 10টা লাইন আছে। সেই লাইনে বলা আছে অপারেশন চলাকালীন আপনার রক্তপাত হতে পারে, অপারেশন চলাকালীন আপনার পিত্তনালীতে লিক হতে পারে, অপারেশন চলার পরে আপনার ইনফেকশন হতে পারে, আপনাকে আইসিইউ যেতে হতে পারে, অনেক কিছু লেখা আছে। তার পরবর্তী কত টাকা খরচা হবে সেটা পরিষ্কার করে লেখা নেই। তা আপনি ভর্তি হয়ে গেলেন, আর কপাল মন্দ আপনারই অপারেশনের একটা জটিলতা তৈরি হলো। এটা হয়, 100-150 অপারেশন হলে একজনের কিছু জটিলতা হতে পারে। সেরকম একটা পেশেন্টের যার 1 লাখ টাকার প্যাকেজ ছিল, সে ভর্তি হয়, অপারেশন হলো, অপারেশনের পরদিন থেকে তার পেট ব্যথা বেড়ে যায়, 2 দিন বাদে তার অবস্থা খুব খারাপ। তখন ডায়াগনোস হলো তার পিত্তনালীতে লিক হয়েছে, পেটে পিত্তি জমছে। ডাক্তারবাবুরা 2-3 জন দেখেও এই ডায়াগনোসিসটা করতে পারেননি প্রথমে। রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায়, রোগীর ব্লাড প্রেশার ড্রপ করে যায়, রোগীর ইনফেকশন হয়, অনেক পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেল, সিটি স্ক্যান, এমআরআই। শেষ পর্যন্ত রোগটা ধরা পড়ল 7 দিন পর। আরেকবার অপারেশন করার প্রয়োজন হয়ে পড়ল, আরেকবার অপারেশন হলো, রোগী আরও খারাপ হয়ে গেল, শ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি হয়ে গেল, সেই পেশেন্ট ভেন্টিলেটরে চলে গেল। দীর্ঘ 35 দিন সেই রোগী
লড়াই করে মৃত্যুবরণ করেন। অতএব আমার প্রত্যাশা ছিল আমি হাসপাতালে যাব, 48 ঘন্টায় বাড়ি ফিরে আসব, কোনো ব্যথা নেই, যন্ত্রণা নেই, কিন্তু আমার বাস্তবতা দাঁড়ালো আমার মৃত্যু হয়ে গেল। আর কি হলো, আমার সংসারে যে উপার্জনশীল ব্যক্তি, সে 1 লাখ টাকার প্রস্তুতি নিয়ে হাসপাতালে গিয়েছিল। মারা যাওয়ার পরে যখন বিলটা দেখা গেল, সেই বিলটা হলো 36 লাখ টাকা। এটা কিন্তু আমি একটু বানিয়ে বলছি না, এটা একটা সত্যি ঘটনা আপনাকে বললাম। অতএব প্রত্যাশা আমাদের যেটা থাকে সবসময় সেটা বাস্তবতাতে নাও হয়। তবে কি, আমি যেটা বললাম এটা এক্সেপশন, কিন্তু আমাদের সবারই প্রত্যাশা যেভাবে থাকছে সবসময় প্রত্যাশাটা বাস্তবতার দিকে যায় না। সেটা আমাদের অনেক সময় আমরা বুঝতে ভুল করি যে ডাক্তারবাবুরা আমাদের বলেছিল, আমরা ওই জায়গাটা অতটা গুরুত্ব দিইনি। তৃতীয়ত হচ্ছে, ধরুন আমি এই যে প্যাকেজের কথা বললাম, এই প্যাকেজের প্রত্যাশাটা আমাদের যদি বাস্তবতায় নিয়ে যেতে হয়, সেখানে আমরা যখন এই জায়গাটায় আলোচনায় যাব, আলোচনাটা কমপ্লিটলি ভালোভাবে বুঝতে হবে, তবে আমি এটাকে অ্যাভয়েড করতে পারবো। তৃতীয়ত হচ্ছে, আমরা বেসরকারি হাসপাতালে যাচ্ছি কেন, যেটা আমি বললাম, হাসপাতালে ভিড়, ডাক্তারবাবু সময় দিচ্ছে না, ডাক্তারবাবু ঠিকমতো কথা বলছে না, নার্সরা একটু জোরে কথা বলছে, রেগে কথা বলছে। তাহলে আমি এইগুলো চাই না, আমি একটু অন্য পরিবেশ চাই, আমি টাকা দিয়ে পরিষেবা কিনব, এটা আমার প্রত্যাশা। অথচ আমরা বিগত 7-8 বছর এই কমিশনে থাকার সূত্রে কিছু কিছু কমপ্লেন জমা পড়ে, যেখানে মানুষ তার ক্ষোভ প্রকাশ করছে যে আমি এই প্রত্যাশা নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি দেখলাম আমি এই পরিষেবাটা পেলাম না। একটা সাধারণ পরীক্ষা করতে গেছে, একটা ERCP পরীক্ষা করতে গেছে, পেশেন্টকে একটু ঘুম পাড়াতে হয়, সেই ঘুম পাড়া দিকে পেশেন্টের মৃত্যু হয়ে গেল। তার তার প্রত্যাশা ছিল যে আমি যাব, আমার এই পরীক্ষাটা হবে, আমি বিকেলবেলা হেঁটে বাড়ি চলে যাব, কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছে। তো সেই ক্ষেত্রে এই যে আমাদের প্রত্যাশা, তার বাইরে যে আমাদের অন্য কিছু হতে পারে, সেই যে একটা আমাদের কমিউনিকেশন, কাউন্সিলিং, সেটা আরেকটু জোরালো হওয়া দরকার। পরবর্তী অনেক সময় আপনারা দেখেছেন এরম খবর আসছে যে একটা রুগী মারা গেছে, টাকা পয়সা দিতে পারেনি বলে ডেড বডিটা ছাড়া হচ্ছে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে মানবিকতা। একটা মানুষ যখন চিকিৎসার জন্য গেছেন, তার প্রস্তুতি নিয়ে সে গেছে, আমি কিছু টাকা পয়সা খরচ করে চিকিৎসাটা করব, কিন্তু দেখা যাচ্ছে যে সে যে মানসিকতা নিয়ে গেছে, সেই জায়গা থেকে তার আর সেই খরচাটা টানা সম্ভব হচ্ছে না। সেই ক্ষেত্রে তখন কিছুটা মানবিকতার প্রশ্ন আসে। কিন্তু এটাও ঘটনা যে চিকিৎসা বেসরকারি জায়গায় করতে গেলে তার একটা খরচা আছে, সেই খরচাটা মেটাতে হবে। এই দুটোকে ব্যালেন্স করা, এই চিকিৎসা একটা ব্যবসায়িক দিক, একটা মানবিক দিক। তো আমাদের প্রত্যাশা হচ্ছে যে বেসরকারি হাসপাতাল তার মানবিকতার দিকটাকে আমাকে দেখাবে, কিন্তু বাস্তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সবসময় সেটা আমাদের হয়ে ওঠে না। সেখানে কিন্তু আমাদের দেখতে হয় যে না, সবটা মানবিকতার মুখ নেই। সেই জন্য এই যে আজকের আলোচনা, আমি আশা করব আমাদের অন্য বক্তারা আর একটু ভালো করে বলবেন, কিন্তু এই বেসরকারি হাসপাতালের চিকিৎসার প্রত্যাশার সাথে বাস্তবতার কিন্তু সবটা মিল নেই। বেসরকারি চিকিৎসা ব্যবস্থায় সবটাই আপনাকে কিনতে হবে, কারণ বেসরকারি চিকিৎসা ব্যবস্থায় যারা টাকা ইনভেস্ট করছেন, যারা দামি যন্ত্র বসাচ্ছেন, সেগুলো অনেক দামি যন্ত্র, তাদের একটা খরচা আছে, তাদের সেই টাকাটা ম্যানেজ করতে হবে। খরচা হবে, কিন্তু এই প্রত্যাশাটাতে বাস্তবতাকে মেলাতে গেলে এই মানবিকতাটা একটু যোগ করতে পারলে সেটা
আরেকটু ফলপ্রসূ হবে। এগুলি শেষ করছি। ধন্যবাদ বিশিষ্ট শল্য চিকিৎসক শ্রী মাখনলাল সাহাকে তার সুচিন্তিত মতামত জানাতে। আমরা শুনলাম উনি যে হতাশার কথা বললেন, যে চিকিৎসার অভিমুখ যদি ঠিক মতো না থাকে তার ফলে মানুষ যে কি হয় এবং পরিণতিটা ধন এবং প্রাণ দুটোই যায়, যেটা ওনার কথা শুনে বুঝলাম। কিন্তু এছাড়াও এটা তো একটা পরিণতি, সবসময় উনিই বললেন যে 1% ক্ষেত্রে এটা হয়, কিন্তু বাকি 99-এর ক্ষেত্রে কি হয়? তারা কি প্রত্যাশা পূরণ হয়? সেটাও একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। আমরা সচেতন নাগরিক, আমরা সারা জীবন সংগ্রামে সারা দিন আমরা ছুটে চলেছি, কাজ করছি নিজের পরিবারের জন্য, নিজের জন্য, নিজের ভরণ পোষণের জোগাড় করছি, সঙ্গে সঙ্গে ভবিষ্যতের কথা চিন্তা করছি। এবং সেই চিন্তার মধ্যে একটা হচ্ছে স্বাস্থ্য বীমা। এই স্বাস্থ্য বীমা যখন আমরা করি, তখন যে স্বাস্থ্য বীমা সংস্থাগুলো আছে তাদের যারা প্রতিনিধি, তারা আমাদের বোঝান কি, যে আপনি এই বীমা, ধরুন 10 লক্ষ টাকার বীমা করলেন, আপনার চিকিৎসা খরচা 10 লক্ষর মধ্যে 10 লক্ষ পর্যন্ত কোনো চিন্তা নেই। আপনি গিয়ে ভর্তি হলেন, আপনার বিল হলো 5,85,000। আপনার তো চিন্তা নেই, 10 লক্ষ টাকার বীমা আছে। কিন্তু দেখা গেল যে বীমা সংস্থা, তাদের যে আর একটি সংস্থা আছে, সেই সংস্থা যারা এই বিল কত টাকা দেয়া হবে তা নির্ধারণ করে, তারা সব দেখে টেকে বলল যে আপনার এটা 3,85,000 আমরা ঠিক স্বীকার করছি, বাকি টাকা কিন্তু আমরা স্বীকার করছি না, কারণ এই বাকি টাকাটা অন্যায্যভাবে বিল করা হয়েছে। তো অন্যায্যভাবে বিল করলে কি হয়? তাহলে হাসপাতালের নেওয়া উচিত নয়। আপনি হাসপাতালের কাছে গেলেন, বললেন 3,85,000 তো হয়ে গেছে, এবার আমার রুগীকে ছেড়ে দিন। বললেন না, তা ছাড়বো না তো, আপনি তো সই করে দিয়েছেন যে যা টাকা খরচা হবে সব টাকা আমি দেবো, এবং বীমা কোম্পানি যদি না দেয় তার জন্যও আমি দায়ী থাকবো, আমি সই করে দিয়েছি। সই করার সময় ভালো করে দেখে নেবেন যে কোথায় সই করছেন। এবং সেখানেও আইন আছে, দেশের সব জিনিসটাই হতাশা নয়, দেশের আইন আছে। সেখানে বীমা কোম্পানি যদি অন্যায়ভাবে আপনাকে কম টাকা স্বীকার করে, তার জন্য আরেকটি সংস্থা আছে, সেখানে আপনি অভিযোগ করতে পারেন, এবং সেক্ষেত্রেও অনেক সময় সুফল পাওয়া যায়। এবং আমাদের কাছেও আপনারা দরখাস্ত করতে পারেন, এবং আমরা সেই সমস্ত দরখাস্তের শুনানি করি, সব পক্ষকে শুনে আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে বীমা কোম্পানির সঙ্গেও কথা বলি যে তার সুরাহা কি করা যায়। তো যাই হোক, উনি তো চিকিৎসা ব্যবস্থার কথা বললেন। এবার চিকিৎসা ব্যবস্থা ছাড়াও একটা বিরাট ব্যবস্থা আছে, যেটা হচ্ছে চিকিৎসা দেওয়ার যে পদ্ধতি, সেই জায়গাটা থেকে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে তাদের যে সমস্ত নিয়ম কানুন ঠিকমতো মানা হয় কি না হয়, এই সব জিনিসগুলো দেখার জন্যই আমাদের এই আয়োগ। আমার সচিব রয়েছেন শ্রী হারসাত হাসান ওয়ারসি, ওনাকে অনুরোধ করব
এই ব্যাপারে আলোকপাত করতে। নমস্কার। আজকে এই অনুষ্ঠানে বিভিন্ন আলোচনা হয়েছে, কিন্তু এই সেশনে আমরা স্বাস্থ্য নিয়ে আলোচনা করছি। আমি বিং সচিব অফ ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন, যেহেতু আইনে এটাই নাম WBCRC, তার সেক্রেটারি হিসেবে আমরা কি করছি সেটা আমরা একটু জানানোর চেষ্টা করব। আমাদের কমিশন 2017-এ জন্ম নিল। এর উদ্দেশ্য ছিল যে বিভিন্ন বেসরকারি হাসপাতাল তারা আনকন্ট্রোল ওয়েতে বিলিং করেন এবং বিভিন্ন যারা সার্ভিস রেসিপিয়েন্ট থাকেন তাদের অসুবিধে হয়। একটা খুব বড় হাসপাতাল, তার নাম আমি নিচ্ছি না, সেখানেই কিন্তু তার এগেনস্টে একটা কমপ্লেন এসছিল, তার ভিত্তিতেই কিন্তু এর কিন্তু এস্টাবলিশমেন্টটা হয়েছিল। তারপর থেকে আমরা কিন্তু আমাদের যে কাজটা আছে, বেসিক্যালি যেটাকে আমরা বলি গ্রিভান্স রেড্রেসাল, মানে আপনাদের অভিযোগ যা থাকবে সেটা আমরা দেখি। আপনারা জানেন যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গ ইজ দ্য অনলি স্টেট যেখানে এই ধরনের একটা কমিশন আছে, আর কোথাও নেই। ইন নো আদার স্টেটস এই ধরনের একটা কমিশন রয়েছে। এই কমিশনে কত হাই পাওয়ার্ড সেটা এটাতে বোঝা যায় যে এই কমিশনের চেয়ারম্যান হচ্ছেন একজন হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস। এত হাই পাওয়ার্ড কমিশন হেলথ নিয়ে আর কোথাও কোনো স্টেটে নেই কিন্তু, যেটা সার্ভিস রেসিপিয়েন্ট বা পেশেন্টদের গ্রিভান্সটা শোনে। সেদিক থেকে আমাদের দায়িত্ব অনেক বেশি। আমাদের কমিশন কেন করা হলো, দ্যাট ইজ দ্য বেসিক কোশ্চেন। কারণটা হচ্ছে যারা পেশেন্ট আছেন বা যারা সার্ভিস রেসিপিয়েন্ট আছেন তাদের জন্য তো অনেক অর্গানাইজেশন আছে, যেমন কনজিউমার কমিশন আছে একটা, সিমিলারলি আপনার হেলথ ডিপার্টমেন্ট আছে, সিমিলারলি আপনার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আছে। তিনটে জায়গায় তো আছে। তারপরে আবার এই চার নম্বর যেটা হলো সেটা হলো ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন। তা কার কী দায়িত্ব আছে এটা কিন্তু জেনে নিতে হবে। এটা যদি জানা না থাকে তাহলে একটা সার্ভিস রেসিপিয়েন্ট মানে একটু ভুল জায়গায় যেতে পারে। তো সেটাই বলার আমি চেষ্টা করছি যে একটা হাসপাতাল যদি প্রাইভেট থাকে তাকে আমরা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বলছি, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট। এবং যদি সেটা সরকারি হাসপাতাল থাকে সেটাকে আমরা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বলি না, আমাদের আওতায় আসবে না। তার মানে একটা পেশেন্ট যদি গভর্নমেন্ট হাসপাতালে যায় সে আমাদের কমিশনে আসতে পারবে না, ডোর ইজ ক্লোজড। কমিশনে কমপ্লেন কারা করতে পারেন? যারা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টে স্বাস্থ্য সেবা নিচ্ছেন, অনলি প্রাইভেট হসপিটাল। এবার তার মানেটা কী হচ্ছে, যারা প্রাইভেট হসপিটালে সার্ভিস নিচ্ছেন তারা কোথায় যেতে পারেন? আমাদের কমিশনে আসতে পারেন। আর কোথায় যেতে পারেন? ওয়েস্ট বেঙ্গল কনজিউমার কমিশন আছে, সেখানে যেতে পারেন। আর কোথায় যেতে পারেন? তিনি যেতে পারেন, যদি ডাক্তারের এগেনস্টে কমপ্লেন থাকে তাহলে কোথায় যাবেন? ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে যেতে পারেন। আর কোথায় যেতে পারেন? নিশ্চয় তারা হেলথ ডিপার্টমেন্ট কাছেও যেতে পারেন, তাতেও কোনো বাধা নেই। তবে তারা কিন্তু ওই কমপ্লেনটা আবার আমাকেই ব্যাক করবেন। তো যারা সার্ভিস নিচ্ছেন তাদের এই ক্যাটাগরিটা বুঝতে হবে। যদি আপনি সরকারি হাসপাতালে যান তাহলে আপনার যদি কোনো অভিযোগ থাকে আপনি কোথায় যাবেন?
আপনি কোথায় যেতে পারেন? একটা সরকারি হাসপাতালে আপনি চিকিৎসা নিয়েছেন, আপনার অভিযোগ আছে, কোথায় যাবেন? আপনি আমার কাছে আসতে পারবেন না। আপনি ওয়েস্ট বেঙ্গল কনজিউমার কমিশনেও যেতে পারবেন না। তা আপনি কোথায় যেতে পারেন? যদি ডাক্তার এগেনস্ট কমপ্লেন থাকে তাহলে আপনি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে যেতে পারেন। এবং আপনার ম্যানেজমেন্টে, সরকারি হাসপাতালের ম্যানেজমেন্টের এগেনস্টে যদি আপনার কমপ্লেন থাকে তাহলে আপনি হেলথ ডিপার্টমেন্টে যেতে পারেন। কিন্তু আপনি যখনই গভর্নমেন্ট হসপিটালে সেবা নিচ্ছেন তখন আপনার দুটো জিনিস ক্লোজ হয়ে যাচ্ছে। এটা ওয়েস্ট বেঙ্গল আমাদের কমিশন ক্লোজ হয়ে যাচ্ছে এবং আপনার কনজিউমার কমিশনও ক্লোজ হয়ে যাচ্ছে। কারণটা হচ্ছে কনজিউমার কমিশনে বলাই হচ্ছে যে যারা পয়সা দিয়ে সেবা নেবেন তারাই ওনাদের কাছে যেতে পারবেন। কিন্তু এখানে যেহেতু সরকারি হাসপাতালে ফ্রি ট্রিটমেন্ট আছে, ফলে আপনি কিন্তু কনজিউমার কোর্টেও যেতে পারবেন। আপনার কাছে একটাই উপায় থাকবে, আপনি হেলথ ডিপার্টমেন্টে যেতে পারেন। আপনার যদি এর এগেনস্টে কমপ্লেন থাকে, ডাক্তার এগেনস্টে থাকে, তাহলে কিন্তু আপনি ওয়েস্ট বেঙ্গল কনজিউমার ওয়েস্ট বেঙ্গল যে মেডিকেল কাউন্সিল আছে তাদের কাছে যেতে পারেন। আচ্ছা, এবার আমাদের কাছেও কি নিয়ে আসতে পারেন, কী ধরনের কমপ্লেন নিয়ে আসতে পারেন? আমাদের কাছে যখন আসবেন তখন ধরুন পিওরলি একটা মেডিকেল নেগলিজেন্সের কেস, একটা ডাক্তার গল ব্লাডার অপারেশন করেছেন, সেটা সাকসেসফুল হয়নি। আপনার একটাই অভিযোগ যে ডাক্তার ঠিক মতন অপারেশন করেননি। এটা বিচার কিন্তু অ্যাক্টে আমাদের বলে দিয়েছে যে এই বিচারটা ডাক্তার ভালো করে অপারেশন সাকসেসফুল অপারেশন করলো না, তার বিচার কিন্তু ডাক্তারের যে বডি আছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তারা করবেন। এবার আমাদের কাছে যদি আসেন তাহলে আমরা হয়তো হিয়ারিং করব, কিন্তু মূল বিষয়টা চলে যাবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে, যেহেতু আপনার কমপ্লেনটা হচ্ছে যে ডাক্তারবাবু ঠিক মতন কাজ করেননি। সেক্ষেত্রে আপনাকে, তবে এইখানে আবার কিন্তু একটা জিনিস আছে, এখানে আপনার কাছে দুটো অপশন খোলা আছে। আপনি কিন্তু কনজিউমার কোর্টেও যেতে পারেন। এবার কনজিউমার কোর্টে যদি যান তাহলে সেটা কিন্তু দুটো জিনিসই দেখতে পারে, ডাক্তারের ব্যাপারটাও দেখতে পারে এবং আদার কমপ্লেনও দেখতে পারে। কিন্তু তফাৎটা কী আছে? আমাদের কাছে যারা আসছেন এবং কমিশনে যারা কনজিউমার কোর্টে যাচ্ছেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্সটা হচ্ছে আমাদের যে দেওয়া আছে ক্ষমতা, সেটা হচ্ছে 50 লাখ। আমরা ম্যাক্সিমাম কম্পেনসেশন কত দিতে পারি? 50 লাখ। ডেথ কেসে হলে মিনিমাম কম্পেনসেশন হবে 10 লাখ। কী দাঁড়ালো? আপনি বাড়িতে বসে আপনি একটা মেল করলেন, ওই মেলটা আপনাকে বাড়ি বসেই আপনাকে শোনা হবে, সেখানেই আপনার নিষ্পত্তি হয়ে যাবে। আপনার যা রিলিফ পাওয়ার আছে আপনি রিলিফ পেয়ে যাবেন। একদিনও হতে পারে হিয়ারিং, ম্যাক্সিমাম 2 দিনে হিয়ারিং হতে পারে। আপনি নিষ্পত্তি কিন্তু আপনার কমপ্লেনটা নিষ্পত্তি হয়ে যাবে। কিন্তু আপনি যদি কনজিউমার কমিশনে যান তাহলে আপনাকে হয়তো যখন প্রি লিটিগেশন একটা ডিসকাশন হবে, সেখানে যদি না মেটে তাহলে আপনাকে উকিল রাখতে হবে, সেখানে একদম লম্বা কেস চলবে, আপনার খরচাও হবে। তো আমাদের কমিশনের সুবিধা হচ্ছে আপনারা বিনা খরচায় কিন্তু আপনার কমপ্লেনটা আমরা নিষ্পত্তি করতে পারি কম সময়ে, উইথ নো এক্সপেন্স আমরা কিন্তু এটা করি। সেটা এই ধরনের কমিশন কিন্তু এই কান্ট্রিতে একমাত্র আছে, সেটা পশ্চিমবঙ্গে আছে, যেটা বিনা পয়সায় এত কম সময়ে একটা কমপ্লেনকে রেড্রেস করতে পারে। সেক্ষেত্রে আমরা আজ পর্যন্ত প্রায় 2000 কমপ্লেন ডিসপোজ করেছি এবং প্রায় 9 কোটি টাকা আমরা কিন্তু কম্পেনসেশন দিয়েছি। 9 কোটি টাকা, 800 বা 900 কেসে আমরা 9 কোটি টাকা কিন্তু কম্পেনসেশন বা রিফান্ড দিয়েছি। এবার আমরা কি চাইছি? আমি এটা বললাম যে এটা মাথায় পরিষ্কার রাখতে হবে যে আপনার ট্রিটমেন্টটা কোথায় হচ্ছে। যদি সরকারি হাসপাতালে হয় তাহলে আমাদের কিন্তু স্কোপ থাকছে না। যদি প্রাইভেট হসপিটালে যান তাহলে আমার স্কোপ থাকছে, কমিশনেও যেতে পারেন এবং হেলথেও যেতে পারেন, ন্যাচারালি হেলথ থেকে আমাদের কাছে আসবে। এবার আরেকটা জিনিস যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আপনি হাসপাতালে যাচ্ছেন, সেখানে আপনার স্ট্যাটাসটা কী? হাসপাতালে আপনি
কি নিয়ে যাচ্ছেন, দ্যাট ম্যাটার্স। আপনি কি হিসেবে যাচ্ছেন? একটা হাসপাতালে কয়েক ক্যাটাগরির পেশেন্ট থাকে। আপনার কাছে WBHS কার্ড থাকতে পারে, হেলথ স্কিম, আপনাদের কোনো সরকারি স্কিম থাকতে পারে। এবার সেকেন্ড হচ্ছে আপনাদের কাছে কোনো ইন্স্যুরেন্স থাকতে পারে। আর থার্ড হচ্ছে আপনার কাছে কিছুই নেই, না আছে স্কিম, না আছে ইন্স্যুরেন্স, না আছে স্কিম, না আছে ইন্স্যুরেন্স। কি আছে তাহলে? টাকা আছে। টাকা আছে তো সব থেকে বেশি হাসপাতাল কোনটা দেখে খুশি হয় বলেন তো? সব থেকে বেশি হাসপাতাল খুশি হয় যদি আপনার কাছে টাকা থাকে। কারণটা কি? টাকার রেটটা যেটা আছে সেটা হাসপাতালের নিজের রেট, ওই রেটটা আপনার উপরে অ্যাপ্লাই করবে কিন্তু। আর যদি ইন্স্যুরেন্সে যান তাহলে ইন্স্যুরেন্স রেটটা অ্যাপ্লাই হবে। আর যদি সরকারি কোনো স্কিম নিয়ে যান তাহলে ওই স্কিমটা অ্যাপ্লাই হবে। তো হাসপাতাল যারা চালান তারা কিন্তু সরকারি স্কিমে রেট চেঞ্জ করতে পারেন না, ইন্স্যুরেন্সটাও অনেক ডিসকাশন করে তারা ঠিক হয়, কিন্তু ওরা নিজের যে রেটটা আছে, এটা ক্যাশ পেশেন্ট বলে, সেই ক্ষেত্রে কিন্তু ওদের যে রেট আছে, অ্যান্ড ইন মোস্ট কেসেস দ্যাট রেট ইজ ভেরি হাই। সেক্ষেত্রে ইভেন ক্যাশে পেমেন্ট কারা করেন? ওরা ধরেই নিয়েছে যে হাই ইনকাম গ্রুপ যারা আছে তাদের কাছে ক্যাশটা বেশি আছে, তার ফলে কিন্তু তাদের রেটটা কিন্তু অনেক বেশি থাকে। আমরা চেষ্টা করছি ওই রেটটাকে রেগুলেট করার জন্য। ওই রেটটা যদি রেগুলেট হয়ে যায় তাহলে অনেকটাই কিন্তু সমস্যা মিটে যাবে। তাই জন্য আমরা বলছি আমাদের উদ্দেশ্য একটাই কমিশনের, যে কীভাবে আউট অফ দ্য পকেট এক্সপেন্সটা কমানো যায়। আউট অফ দ্য পকেট এক্সপেন্স কোথায় হচ্ছে? একটা সরকারি স্কিম নিয়ে আপনি যাচ্ছেন, সেখানে আউট অফ দ্য পকেট খুব বেশি হবে না, পকেট থেকে আপনাকে ক্যাশ দিতে হবে না। সিমিলারলি যদি আপনার ইন্স্যুরেন্স যদি নিয়ে যান, সেই ক্ষেত্রেও কিন্তু আউট অফ দ্য পকেট হতে পারে। এটাকে ওরা বলে কনজিউমেবল। আপনার 5 লাখ টাকার স্কিম ছিল, 5 লাখ টাকা শেষ হয়ে গেছে, আরও বিল আসছে, যেটাকে আপনাকে ক্যাশে দিতে হবে, যেটা বলছে ওরা ইনঅ্যাডমিসেবল, ওরা অ্যাডমিসেবল নয়, ইন্স্যুরেন্স দিচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু আউট অফ দ্য পকেট এক্সপেন্স হচ্ছে, কিন্তু আপনার ক্যাশ থেকে যেটা যাবে সেটা তো টোটালি আউট অফ দ্য পকেট। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি আউট অফ দ্য পকেট যাতে এক্সপেন্সটা কমানো যায়। একটা লোক গেল ক্যাশলেস ট্রিটমেন্ট পাবে, দ্যাট হ্যাজ টু বি ইনশিওর্ড। এইটা ইনশিওর করার জন্য আমরা চেষ্টা করছি, এবং আমরা কতগুলো পদক্ষেপ নিয়েছি সেটা আমরা ব্রিফলি বলে দিচ্ছি। যেমন একটা আমাদের অনারেবল মেম্বার ডক্টর মাখনলাল সাহা বললেন যে আগে ডেড বডি রিলিজ নিয়ে অনেকটাই কিন্তু তারা দেরি করতো, সেটা আমরা অনেকটাই এখন আটকে দিয়েছি। কারণটা হচ্ছে একটাই বলা আছে যে যদি কেউ মারা যান আর টাকা পেমেন্ট করতে পারছেন না, ডেড বডির কিন্তু আটকানো যাবে না। দে হ্যাভ টু রিলিজ দ্য ডেড বডি উইদাউট ইনসিস্টিং অন দ্য পেমেন্ট। পেমেন্টের জন্য আটকে রাখতে পারবেন, এটা আইনই বলা আছে, এটা লাইসেন্সিং কন্ডিশনেই বলা আছে। তো এটাকে আমরা এনফোর্স করছি। এর আগে ওরা করতো না, আমরা দেরি করিনি, ওরা দেরি করেছে, ওরা নিয়ে যাচ্ছে না। তার জন্য আমরা আবার একটা আবার বেঁধে দিয়েছি যে 5 ঘন্টার বেশি কিন্তু আপনি রাখতে পারবেন না। আপনি ডেথ ডিক্লেয়ার করেছেন, তারপরে উইদিন 5 আওয়ার্স আপনাকে ডেড বডিটা ছেড়ে দিতে হবে। সিমিলারলি আমরা বলছি যে কোনো ট্রিটমেন্টে আপনারা যখন হাসপাতালে যান, আপনারা একটা এস্টিমেট নেবেন। এস্টিমেট অনেক সময় এস্টিমেট দেওয়া হয় না, আমরা চেষ্টা করছি যাতে এস্টিমেটটা পাওয়া যায়। ধরুন ইমার্জেন্সিতে কেউ চলে গেল, তখন তো এস্টিমেট না দেওয়া হয় না। সেক্ষেত্রেও আমরা বলছি আপনি 1 দিন দেরি হতে পারে, 2 দিন দেরি হতে, বাট ইউ হ্যাভ টু গিভ এস্টিমেট। কিন্তু একটা ইলেকটিভ কেসে আপনি একটা সার্জারি করাবেন, সেখানে তো এস্টিমেট দিতে বাধ্য। সেই এস্টিমেট উপরে যদি আপনার অ্যামাউন্ট যায়, তাহলে আমাদের কাছে কমপ্লেন যদি আসে তাহলে আমাদের শুনতে সুবিধে হয়। তো এই এস্টিমেট নেওয়াটা খুব বড়, আপনারা যারা আছেন এই এস্টিমেট ইজ ম্যাটার্স মাচ। কারণ আপনার একটা ক্লেম থাকবে যে আমাকে তো বলেছিলেন এই টাকায় ট্রিটমেন্টটা হয়ে যাবে, আপনি এর থেকে এত বাড়াচ্ছেন কীভাবে? খুব বেশি হলে একটা সার্টেন পার্সেন্টেজ বাড়াতে পারে, সেটা একটাই বলা আছে। কিন্তু 100 টাকার ট্রিটমেন্ট যদি 200 টাকা চায়, তাহলে কিন্তু আপনি গ্রিভান্স রেজ করতে পারেন। সিমিলারলি আমরা বলছি যে
যারা ভেন্টিলেটর কেস থাকে অনেক সময় সেখানেও অনেক বিলিং হয়, সেটা আমরা বলছি ভেন্টিলেটর যখন দেবেন কনসেন্ট নিতে হবে, ঠিক করে কাউন্সেলিং করতে হবে, কতদিন লাগতে পারে, কি রেজাল্ট আসতে পারে, এগুলো কিন্তু জানতে হবে। শুধু জানতে হবে না, এটা ডকুমেন্টেশন করে রাখতে হবে যে ভেন্টিলেশন দেওয়া হলো, কী কারণে দেওয়া হলো, এবং পেশেন্টের কনসেন্টটা আছে কি না। এটা আগে কিন্তু তাড়াহুড়ো তো দিয়ে দেওয়া হতো, কিন্তু এখন তারা কিন্তু খুবই কেয়ারফুল। এছাড়া আমরা যেটা বলছি যে অনেক সময় কিন্তু মেডিকেল রেকর্ড পাওয়া যায় না, এই মেডিকেল রেকর্ডটাও কিন্তু আপনারা পেতে পারেন। ইউ হ্যাভ এ রাইট টু গেট অল দ্য মেডিকেল রেকর্ডস, এটা আমরা ইনশিওর করার চেষ্টা করছি। সিমিলারলি আমরা যেটা অনেক স্টেপ নিচ্ছি, তার মধ্যে হচ্ছে যে ইনফেকশন কন্ট্রোল। একটা পেশেন্ট গেল, একটা সার্জারি হবে, সেটা তো ঠিক হয়ে গেল সার্জারি, কিন্তু সেখানে একটা ইনফেকশন পেয়ে গেল, ইনফেকশন পাওয়ার ফলে তার মানে ডেথও হয়ে গেল। তো ইনফেকশন কন্ট্রোলের যে মেকানিজম আসবে সেটাকে আমরা অনেকটাই ভালো করার চেষ্টা করছি। তো মুদ্রা কথা হচ্ছে যে আপনাদের সার্ভিসটা ভালো হয়, তার জন্য আমরা আছি। এবং আমরা সত্যি করে আমাদের চেয়ারম্যান যিনি আছেন, খুব মানে বলবো যে একটা কমপ্লেন এলেও আমরা পেন্ডিং ফেলে রাখি না। আজকে দিনে আই ক্যান সে উইথ প্রাইড যে একটাও কমপ্লেন আমাদের কাছে পেন্ডিং নেই। আমরা যা পাচ্ছি উইদিন ফোর্টনাইট আমরা কিন্তু তার হিয়ারিং করছি। আপনারা বাড়িতেই কিন্তু থেকে হিয়ারিং করতে পারবেন, এবং আমাদের চেয়ারম্যান, আমাদের টিম যারা আছেন তারা কিন্তু হিয়ারিং করে একদিন বা দুদিন মধ্যে ওই কমপ্লেনটা নিষ্পত্তি হয়, এবং যা পাওয়ার আছে বা যা আছে সেটা আমরা করে দিই। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাইছি না, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আশা করি আমরা কিছুটা ইমপ্রুভমেন্ট নিশ্চয় নিয়ে আসতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম, ধন্যবাদ। আমরা শুনলাম যে বেসরকারি হাসপাতালের বিলের গোলমাল, বেশি টাকা চাওয়া, অন্যায্য ভাবে বিল করা, এর প্রতিকার কি সেটা আমার সচিব বললেন এবং আপনারা শুনলেন। আপনাদের জ্ঞাতার্থে বলি যে আমাদের ওয়েবসাইট আছে wbcerc.web.in, এইখানে আপনারা পাঠাতে পারেন। তাছাড়া কলকাতার ডালহৌসিতে টেলিফোন ভবনের উল্টো দিকে 32 নম্বর বিবিডি বাগ, তার দোতলায় আমাদের অফিস, ওখানে গিয়েও আপনারা অভিযোগ জানাতে পারেন। এবং শুনলেন যে অভিযোগের জানানোর 15 দিনের মধ্যেই তার ব্যবস্থা আমরা চেষ্টা করি, এবং আমাদের কাছে কোনো বকেয়া কোনো অভিযোগ পড়ে থাকে না। আমরা শুনলাম ডাক্তারবাবুর কথা, আমরা শুনলাম পরিষেবা গাফিলতি হলে কি হয়, কি সমস্যা, সেভাবে কিভাবে নিষ্পত্তি করা হয় তার কথা। সাধারণ মানুষ কি বলছেন, এই সাধারণ মানুষকে নিয়ে যারা কাজ করেন তার মধ্যে রয়েছেন আমার অনুজ সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। উনি একজন পেশায় একজন আইনজীবী, কলকাতা উচ্চ ন্যায়ালয়ের ফৌজদারি মকদ্দমায় অত্যন্ত দড়। আমি ওকে অনুরোধ করব যে ওর প্রাত্যহিক জীবনে, এই পেশাগত জীবনে কত ধরনের মানুষকে দেখে এবং তাদের সমস্যা কিভাবে এইভাবে ধনে প্রাণে তারা বিপদে পড়ে এবং তার প্রতিকার, এই সব সম্বন্ধে তার একটু সম্যক ধারণা আমরা জানার চেষ্টা করব। সব্যসাচী। হ্যালো হ্যালো স্যার, আরশাদ স্যার, ইনি কিছু বলবেন, আপনি কোয়েশ্চেন করবেন প্লিজ। আমি একটু যোগাযোগের নাম্বারটা জানতে চাইছিলাম, আপনাদের সাথে যোগাযোগ করব কি করে?
যোগাযোগ আবার বললাম যে 32 নম্বর বিবিডি বাগে আমাদের দোতলায় অফিস, দ্য ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন। সেখানে অভিযোগ জানানোর আমাদের সমস্ত সপ্তাহে ছুটির দিন বাদে, শনি রবি বাদে, সকাল 10টা থেকে 5টা অবধি অফিস খোলা থাকে। আপনারা গিয়ে সেখানে অভিযোগ জানাতে পারেন। আর আন্তর্জালেও রয়েছে wbc.web.gov.in .gov ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট .in, এখানেও জানাতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। খুব ইন্টারেস্টিং টপিক। আমি বাংলায় অতটা, আমরা সারাক্ষণ আর্গুমেন্ট করছি ইংরেজিতে, তাই হয়তো আমি কয়েকটা জিনিস ইংরেজি শব্দ ইউজ করব। আর ইংরেজি শব্দটা দরকার, বিকজ আমরা যখন আসল ঝামেলা পড়ছি তখন কিন্তু আমাদের আলটিমেটলি যেটা সব থেকে ইজি ল্যাঙ্গুয়েজ যেভাবে বলা যায় একটা লোকে, সেটা ইউজ করব। এই পুরো প্যানেল ডিসকাশনে যদি আমরা একটা প্রশ্ন বোঝবার চেষ্টা করি, সেটা হচ্ছে এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। এটাই তো গল্প। প্রথম কথা হচ্ছে এক্সপেকটেশন কথাটা আসছে পসিবলি, অ্যাকর্ডিং টু মি, আমার অনুযায়ী, ইজ বিকজ আমাদের কতটা নলেজ আছে ইন দ্যাট ফিল্ড, আমরা কতটা জানি, আমরা কতটা বুঝি, তবেই এক্সপেকটেশন কনসেপ্টটা আসবে। আমরা এক্সপেক্ট করব একটা হাড়ের ডাক্তারকে একটা পার্টিকুলার ওয়েতে ট্রিট করতে, যখন আমার পায়ে একটা হাড় ভেঙেছে আমি একটা এক্সরে করব, দেখেছি হাড়টা ভেঙেছে, ডাক্তারের কাছে যাব, ডাক্তার দেখাবো যে এক্সরে প্লেট নিয়ে এসেছি, উনি যেভাবে হোক ওটাকে উনি ঠিকঠাকভাবে ম্যানেজ করে একটা প্লাস্টার করে আমায় ছেড়ে দেবেন। আমার এক্সপেকটেশন হচ্ছে একটা প্লাস্টার করবে, রিয়ালিটি হচ্ছে ডাক্তার বলবে, দেখো ভাই, আমি তোমার এটাকে প্লাস্টার করবার আগে আমার মনে হয় তোমাকে একটা পেন কিলার ইঞ্জেকশন দেবো, কিন্তু সেই ইঞ্জেকশনটা দেবার আগে আমার তোমার সুগারটাকে চট করে টেস্ট করে নিতে হবে। করে 6টা টেস্ট, কতটা দরকার এই টেস্ট, সেটা কি একটা সাধারণ মানুষ বলতে পারবে? বলতে পারবে না। আমি উকিল হয়ে বলতে পারবো? পারবো না। আমার স্পেশালাইজেশন ক্রিমিনাল লতে, কিন্তু আমি যখন একটা ডাক্তারের চেম্বারে ঢুকছি তখন কিন্তু আমি কি আমার স্পেশালাইজেশনটা নিয়ে ঢুকছি, না একটা ব্যাংক এমপ্লয়ি যে নোট গুনে ঢুকছে সে সেই স্পেশালাইজেশনটাকে নিয়ে ঢুকছে? সে এক্সপেক্ট করবে যে যার কাছে গেছে তার স্পেশালাইজেশন অনুযায়ী সে ব্যাপারটিকে রিড্রেস করবে এবং আমার প্লাস্টারটা ঠিক মতন হয়ে যাবে, আমি চলে যাব। এইটা হচ্ছে যেটা আমি এক্সপেক্ট করছি। আর রিয়ালিটি হচ্ছে ওই একটা ইঞ্জেকশন 6টা টেস্ট। আজকেকার দিনে দাঁড়িয়ে ফ্যাক্ট হচ্ছে, আমি যদি একদম সোজা সাধারণ মানুষ হিসেবে বলি, নট অ্যাজ সামবডি যে মানে ননস্টপ লোকেদের সঙ্গে দেখা করছে, আমি একটা মাথার যন্ত্রণার জন্য যদি একটা ডাক্তারের কাছে যাই, প্রথম কথা বলবে যে আমি তোমার কয়েকটা টেস্ট করছি, স্ক্যান করছি, হয়তো দরকার একটা এমআরআই অফ দ্য ব্রেন করে, সব কটা টেস্ট করে কুইকেস্ট ওষুধ যেটা দেওয়া যায় সেটাকে দিয়ে বলবে তুমি আবার 3 দিন বাদে ফেরত চলে এসো। 15 বছর আগে কিন্তু এই জিনিস ছিল না, বা 20 বছর আগে এই জিনিস ছিল না। যতক্ষণ টেকনোলজি ছিল না ততদিন কিন্তু পালসটাকে ধরে কিন্তু ডাক্তার দেখে পালস ধরে কিন্তু বলে দিতেন। এখন প্রশ্নটা হচ্ছে দ্যাট উইথ অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি আমরা কি সাধারণভাবে যেভাবে আমাদের হতো, চিকিৎসা হতো, সেইভাবে চিকিৎসা কি এখন হচ্ছে না হচ্ছে না? সো অ্যাজ বাঙালি, এটা তো আবার সে 5ম আন্তর্জাতিক বাঙালি সম্মেলন, তাই বাঙালি আমাদের কিন্তু একটা বিশাল বড় কোয়ালিটি আছে। সব জিনিসের পরে কিন্তু আমরা একটা কেন প্রশ্ন করি। এই কেন প্রশ্নটা যে করি সেটা আমরা জানতে চাই। উনি ম্যাডাম জিজ্ঞেস করলেন যে কোথায় কমপ্লেনটা করা যায়। উনি যখন জিজ্ঞেস করলেন কোথায় কমপ্লেনটা করা যায়, তখন কিন্তু উনি একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস নিজের মাথায় রাখলেন, যে যদি দরকার পড়ে তাহলে কি আমি কমপ্লেন করতে পারবো? যদি এই প্রশ্নটা আমাদের সবাইকার মাথায় আসে, তাহলে প্রথম প্রশ্ন আসবে কিভাবে কমপ্লেন করব।
কিভাবে কমপ্লেন করলে আমরা যে অথরিটির সামনে করছি, আইদার জাস্টিস ব্যানার্জির সামনে করছি বা কনজিউমার কমপ্লেন করছি বা ক্রিমিনাল মামলা করছি, যেভাবে করতে যাচ্ছি তার আগে আমরা কিভাবে করব সব থেকে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। দুটোভাবে করা যায়, একটা হচ্ছে কেন প্রশ্ন করে নিজের মাথার মধ্যে দিয়ে বুদ্ধি লাগিয়ে। প্রথমেই তো লোকে উকিলের কাছে যায় না যখন একটা নার্সিংহোমে ঢুকছে, কেউ যায় না উকিলের কাছে নার্সিংহোমে ঢোকার সময়। উকিলের কাছে যখন যায় তখন যখন সব কিছু অলরেডি নষ্ট হয়ে গেছে বা কোথাও না কোথাও আমরা চিটেড ফিল করছি, ওভার বিলিং হয়েছে, পেশেন্ট মারা গেছে, অনেক রকম সিচুয়েশন হতে পারে যার জন্য একটু উকিলের কাছে যেতে পারে। যাওয়া উচিত নয় সেটা আপনাদের ব্যাপার, আমার ব্যাপার নয়, কিন্তু উকিলের কাছে যাবে তখনই উকিল প্রথম জিনিস কি করে জানেন? জিজ্ঞেস করে কি কাগজ আছে আপনার কাছে। রেগুলেটরি কমিশনও কিন্তু জিজ্ঞেস করবে কি কাগজ আছে আপনার কাছে, কনজিউমার কমিশনও কিন্তু জিজ্ঞেস করবে কি কাগজ আছে আপনার কাছে। এই কি কাগজ আছে আপনার কাছে, সচিব সাহেব যেটা বললেন, আপনার কিছু অধিকার আছে, অধিকার আছে জানার। এবার জানাটা কোন সময়, প্রথমে না শেষে? আপনাদের কিন্তু আজকের এই দুটো জিনিসের উপর কথা হচ্ছে, এক্সপেকটেশন অ্যান্ড রিয়ালিটি। এই এক্সপেকটেশন অ্যান্ড রিয়ালিটি ছাড়াও আরেকটা অ্যাঙ্গেল আছে, অ্যান্ড পসিবলি দ্যাট অ্যাঙ্গেল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাঙ্গেল, সেটা হচ্ছে লাক। আমরা কিন্তু অনেক সময় দেখেছি দ্যাট ডাক্তার কিন্তু ঠিকভাবে ট্রিট করলো, পেশেন্ট কিন্তু ডাক্তার যেভাবে বলেছে সেইভাবেই হয়তো সবটা অর্গানাইজ করলো, কিন্তু লাক ওয়েন্ট এগেনস্ট হিম। সেখানে কি আমরা ডাক্তারকে সবসময় বলবো খারাপ? আমরা তো তিনটে পার্টে পুরো জিনিসটা দেখতে পারি এখানে। একটা হচ্ছে পেশেন্ট পার্টি, একটা হচ্ছে ডাক্তার এবং ইনস্টিটিউশন যেখানে ট্রিটমেন্ট হচ্ছে, সরকারি বা বেসরকারি, একটা হচ্ছে ইন্স্যুরেন্স যেখান থেকে টাকা পাওয়া যাবে। একটা ছোট্ট প্রশ্ন করছি, এখানে তো মোটামুটি খুব এডুকেটেড লটকে নিয়ে ডিল করছি আমরা, কিন্তু আসল গল্পটা তো হচ্ছে গ্রামে। আসল গল্পটা হচ্ছে যেখানে লোক জানছে না কিভাবে তাদের ট্রিটমেন্ট হবে, তারা কিন্তু চোখ বন্ধ করে ঢুকে বলছে যে দেখেন যেভাবে করতে পারেন করুন, আমার লোকটাকে বাঁচান। আর যখন বললো বাঁচান, তখন আপনি যদি না বাঁচান তখন কিন্তু 50টা লোক নিয়ে আসছে গ্রামবাসী, তখন কিন্তু ছোট্ট প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারটার মধ্যে ঢুকে তারা ভাঙবে যদি তারা বুঝতে না পারে যে তাদের কাছে ইনফরমেশন আছে কিনা। সো দের আর ভেরিয়াস স্ট্রেটাস, অ্যান্ড আমরা কিন্তু এটাকে কোনো স্ট্রেট জ্যাকেটের মধ্যে ফেলতে পারবো না। আমরা প্রথমেই ধরে নিতে পারবো না যে রিয়ালিটি হচ্ছে এমন যে সবসময় ডাক্তাররা খারাপ, বা একটা ব্যবসা, একটা হসপিটাল চালানো একটা ব্যবসা। কেউ এখানে চ্যারিটি করতে হসপিটাল চালায় না, তাহলে গভর্নমেন্টের কাছেই যেত, রাইট? তাদের ব্যবসা চালানো যতটা দরকার, ডাক্তারদের ওইখানে থাকা ততটাই দরকার, এবং আমাদেরও কিছু এক্সট্রা সার্ভিস পেতে গেলে ওখানে যাওয়াটাও ততটা দরকার। আমরা কতজন যে আমরা পিজি বা এনআরএস এর বাইরে লাইন লাগাই, সত্যি কথাটা হচ্ছে আমরা চেষ্টা করি না। আমরা যেখানে ফার্স্ট চান্স পাবো একটা ভালো মাল্টি স্পেশালিটি ক্লিনিকের বাইরে গিয়ে দাঁড়িয়ে টিকিট নিয়ে আমরা টেস্ট করাবো, সেখানে টেস্টের রেটস আর ডিফারেন্ট, আমাদের এখানে গভর্নমেন্টের রেটস আর ডিফারেন্ট। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণটা আমাকে নিয়ে। কিছুদিন আগে আমার শরীরটা খারাপ হয়, সেই শরীরটা খারাপ হওয়াতে আমার স্ত্রী আমাকে একটু খুব নাম করা হাসপাতালে নিয়ে যায়, বলে তোমার টেস্ট করাবো। টেস্ট করাতে গিয়ে সোজা আমাকে এমার্জেন্সি আইসিইউতে এমার্জেন্সিতে নিয়ে যায়। সেখানে দেখেই বলে যে ওরে বাবা আপনার মনে হয় হার্ট অ্যাটাক হচ্ছে। তো আমি বললাম বাবা আমি উকিল, আমার সঙ্গে এটা করো না, আর তোমার ইনস্টিটিউশনটা যেটা চলছে সেই ইনস্টিটিউশনের উকিল আমি। বলে না স্যার, আপনার প্যারামিটার্সগুলো এমন যে আমার মনে হয় আপনার একটা হার্ট অ্যাটাক হচ্ছে এবং আমরা আপনার জন্য কিছু অ্যাডিশনাল টেস্ট করব। সো আমার ভাইও উকিল, আমি তাকে ইশারা করে বললাম যে যা হবার হবে, এখানে কিচ্ছু করার নেই, ইন্স্যুরেন্সটাকে কার্ডটাকে বার কর, হাতে রাখ, একদম গডস অনেস্ট ট্রুথ। তো পরের দিন সকালবেলা যে ডাক্তার করবে তাকেও চেনা, এই সোশ্যাল সার্কেলে আরাপ। তা আমি বললাম যে দরকার তো ছিল না আমাকে অ্যাডমিট করার। বল না না রিস্ক নেব না, তোমার মতন উকিলের সম্বন্ধে আমরা রিস্ক নেব না, আমরা করে একদম সোজা অ্যানজিওগ্রাম করবো পরের দিন সকালবেলা। খুব ভালো কথা, অ্যানজিওগ্রাম করবে সকালবেলা। তো আমি কিছু ওকালতি বুঝি, সিনিয়র অ্যাডভোকেট কলকাতা হাইকোর্টের, কিচ্ছু করতে পারলাম না। সকালবেলা 5টার সময় দুটো হাত চেঁচে ঢুকিয়ে দেওয়া হলো ওই ক্যাথ ল্যাবে। ইমিডিয়েটলি ইনসার্শন করলো, লাগলো, আমি গল্প বললাম,
আমার সঙ্গে গল্প করলো, করতে করতে বললো যে হে মিস্টার ব্যানার্জি, খুব স্যাড, আমাদের হাতে দুটো স্টেন্ট ছিল, কিন্তু স্টেন্টগুলো লাগানো গেল না কারণ আপনার ব্লাড ফ্লোটা খুব ভালো। আমি বললাম, তাহলে বাবা কেন আমায় ঢোকালে এবং কেনই টেস্ট করলে? কিন্তু আমি বললাম যে সব তো হলো, আমি এত বড় একটা হাসপাতালে এলাম, আমার তো একটা ডিসকমফর্ট চলছে। বলছে হার্টের প্রবলেম নেই যখন, তখন আমার মনে হয় না আপনাকে হাসপাতালে রাখবো। খুব ভালো কথা, হাসপাতাল থেকে চট করে বার করে দিল একটা সুন্দর বিল করে। সো বিলটা ইন্স্যুরেন্স দিয়ে দিল। বেরিয়ে পড়লাম, বাড়ি এলাম, ওষুধ দিয়েছে, ওষুধগুলো খেলাম, শরীর আরও খারাপ লাগলো। আমি ডাক্তারকে ফোন করলাম যে শরীরটা আরও খারাপ লাগছে, কি করা যায়? বললো হার্টের ওষুধগুলো বন্ধ করে দিন, আমার মনে হয় না আপনার লাগবে। আরও ভালো, এটা তো অসাধারণ ব্যাপার। আমি আবার বলছি, আমি নিজে উকিল, এবং একটা ফোন করলে বেশ কিছু জায়গায় ফোন তুলবে লোকে ভয়ে, ক্রিমিনাল লয়ার হিসেবে। কোনো উপায় না পেয়ে তখন ফাইনালি গভর্নমেন্ট হসপিটালের জন্যে 2-3টে লোককে ফোন করে বললাম আমার একটা গভর্নমেন্ট হসপিটালে ঠিক করে দাও। একটা গভর্নমেন্ট হসপিটালে গেলাম, তারা দেখে বললো ও মা, এটা তো হার্টের খুব প্রবলেম নয়, কিছু একটা আছে, কিন্তু সেটা নিয়ে চিন্তা করেননি, আপনার তো লাংসে প্রবলেম। তার অসাধারণ, লাংসে প্রবলেম, এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। হ্যাঁ, কোনো এদিক ওদিক নেই, আপনার সামনে দাঁড়িয়ে আছে একজন পেশেন্ট যে লয়ার, সেই পজিশনে দাঁড়িয়ে লাংসের ট্রিটমেন্ট করে 2টো পাফ দিয়ে দেওয়া হলো, বলে এই 2টো পাফ খান, সকালবেলা 1 ঘন্টা করে হাঁটুন, সব ঠিক হয়ে যাবে। আমি বেরোলাম, 2 দিন পাফটা নিলাম, 3rd দিন নিলামও না। ঠিক আছে, একদম ঠিক হয়ে গেলাম। যে ওষুধ লাগবে কি লাগবে না কিছুই বুঝলাম না, 1 গাদা টাকা খরচ হলো, কিন্তু সিস্টেমকে প্রশ্ন করতে পারলাম না, কারণ আমার মার যদি কোনোদিন শরীর খারাপ হয় ওই বেসরকারি হাসপাতালেই তাকে যেতে হবে। সো দ্যাট ইজ রিয়ালিটি। আমরা যতই গালাগাল দিই না কেন, যখন জানি যে ওই ডাক্তারটা ভালো এবং আমাকে চট করে ছেড়ে দিয়েছে 2টো স্টেন্ট না লাগিয়ে, সো আমি বেরিয়ে এসেছি, আমার মাকে আবার নিয়ে যেতে হবে ওখানে, তাই এক্সপেকটেশনটাকে ম্যানেজমেন্ট করে আমার জীবন চালাতে হবে। এবার একটা প্রশ্ন আসছে, এর মধ্যে যদি আমি কনজিউমার কমপ্লেন্ট করি উকিল হিসেবে, আমি কি চাইবো? আমি চাইবো ভাই আমার সকালবেলা আমার যখন অ্যাডমিট করলো সেই কাগজটা আমাকে দিন, তারপর আপনি যখন ইন্স্যুরেন্স ক্লেমের জন্য আমি যখন দিচ্ছি সেই কাগজটা আমাকে দিন, যেখানে আপনি ইনিশিয়ালি ডিসাইড করলেন আমার কি হয়েছে, যেটার বেসিসে আমি ইন্স্যুরেন্স ক্লেমটা শুরু করলাম। তারপর আপনি যখন আমায় বললেন যে আমার হাতে ওই বিশাল বড় বড় চ্যানেলগুলোকে লাগালেন, সেই সময় আপনি কী ওষুধ দিলেন সেটা আমায় দেখান, কী প্রসিডিওর করলেন সেটা আমায় দেখান, এবং লাস্টে যখন আমায় ডিসচার্জ করলেন ওষুধগুলো দিলেন সেগুলো ওকে আমায় দিন। এই সব কটাকে নিয়ে আমি আমার ফাইল বানাবো। আমি বেঁচে গেছি, কেউ নাও বাঁচতে পারে, রাইট? সেটা হয়তো ডাক্তারের ভুলের জন্য নয়, সেটা তার নিজের ভাগ্যে হতে পারে, রাইট? সো সেই নিজের ভাগ্যটা যদি ভুল থাকে, আর ডাক্তার যদি ঠকিয়ে থাকে বা ইনস্টিটিউশন যদি ঠকিয়ে থাকে, তাহলে কিন্তু এনাদের কাছে যাওয়াটা একদম ম্যান্ডেটরি। আজকেকার দিনে এনারা যেটা হচ্ছে দে আর দ্য ওয়াচ ডগস। যাই হয়ে যাক, সব ডাক্তার এবং সব ইনস্টিটিউশনের একটা টেনশন আছে যে আমি ভুল করলে আই এম আনসারেবল সামওয়্যার, যেটা 20 বছর আগে ছিল না। কিন্তু আরেকটা, টু কিপ ইট শর্ট, একটা ট্রেন্ড নতুন শুরু হয়েছে যে ধরুন একটা ট্রিটমেন্ট করতে গিয়ে একটা হাত বাদ চলে গেল বা একটা অর্গান বাদ চলে গেল, প্রপার ট্রিটমেন্ট করতে গিয়ে সেই পজিশনের লোকে গিয়ে আজকাল ক্রিমিনাল মামলা করছে। এইরকম ক্রিমিনাল মামলা চলতে 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 অনেক দূর গেল, সুপ্রিম কোর্ট অবধি গেল। সুপ্রিম কোর্টে গিয়ে একটা খুব নাম করা জাজমেন্ট হলো, তার নাম হচ্ছে জেকব ম্যাথিউস। এটা আমি বলছি যদিও বা আপনাদের হয়তো মনে হবে এটা নিয়ে কেন ডিসকাশন হচ্ছে, কারণ একটাই, কারণ সুপ্রিম কোর্ট বললো যে দেখো ভাই আমরা এক্সপার্ট নই, ডাক্তাররাই এক্সপার্ট। সো একটা ডাক্তারের প্যানেল উইল ডিসাইড যে ট্রিটমেন্টটা হলো সেই ট্রিটমেন্টটা কি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, ঠিক ট্রিটমেন্ট। সেই ট্রিটমেন্টটা দেখবার জন্য একটা প্যানেল অফ ডক্টর যদি বলে যে হ্যাঁ 2টো ট্রিটমেন্ট পসিবল, তার মধ্যে একটা উনি করেছেন, অন্যটাও পসিবল ছিল, কিন্তু যদি 2টো ট্রিটমেন্ট পসিবল তার মধ্যে যদি একটাও করা হয় তাহলে কিন্তু সেই ডাক্তারকে রেসপন্সিবল ধরা হবে না। কিন্তু 2টো ট্রিটমেন্ট পসিবল ছিল, কিন্তু উনি 5ম নম্বর ট্রিটমেন্ট করেছেন, 2টো ট্রিটমেন্টের মধ্যে একটাও করেনি, তাহলে কিন্তু ওকে রেসপন্সিবল ধরা হবে। কিছু বেসিক টেস্ট রয়েছে, টেস্ট মানে আমি বডিলি টেস্ট না,
বোলম টেস্ট বলে, বলিথো টেস্ট বলে, ক্যান্টারবারি টেস্ট বলে, এইগুলো আর বেসিক প্রিন্সিপাল যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড ফলোড। এই টেস্টগুলো যদি সাধারণভাবে বলতে চাই, এই সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী যে একটা বেসিক লেভেলের যদি দুটো টেস্ট পসিবল হয়, তার মধ্যে যদি একটা করে থাকে তাহলে তাকে ভুল ধরা যাবে না। সো বিফোর উই অ্যাকিউজ আ সিস্টেম, বিফোর উই অ্যাকিউজ দি ডক্টরস, এবং আমরা যদি কোনো ইনস্টিটিউশনের পেছনে না গিয়ে, যদি একটা ডাক্তারের পেছনে না গিয়ে, যদি সাধারণভাবে যদি দেখি যে হ্যাঁ আমার এই টেস্ট রেজাল্টটা আমার মনে হচ্ছে ওভারবিলিং হয়েছে, কিন্তু সেটা যদি ওনাদের সামনে ফেলা হয় এবং তাতে যদি বলা হয় যে না এই টেস্টের জন্য এইগুলো দরকার ছিল, এবং একটা এক্সপার্ট প্যানেল যদি বলে এগুলো যে দরকার ছিল, তাহলে কিন্তু তাদের এগেনস্টে পানিশমেন্ট হবে না, রাইট? সো এইটা একটা নেভার এন্ডিং ডিবেট, আর এই ডিবেটের কোনো স্ট্রেট জ্যাকেট উত্তর হতে পারে না। কিন্তু একটাই জিনিস আমি রিকোয়েস্ট করব, বাঙালি হয়ে কেন জিনিসটা আমরা ছাড়া চলবে না। উই মাস্ট আস্ক ওয়াই। ওয়াইটা উইল ডিটারমিন, কমিউনিকেশন উইল ডিটারমিন আমরা কতটা এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা যদি কমিউনিকেট করি ডাক্তারের সঙ্গে এবং যদি জিজ্ঞেস করি যে এটার কি উত্তর হলো, এটা কেন হলো, এবং তার যদি প্রপার ডকুমেন্টেশন আমরা রাখি, তাহলে ডাক্তাররা অ্যাকাউন্টেবল থাকবে, সিস্টেম অ্যাকাউন্টেবল থাকবে, এবং ভবিষ্যতে যদি ভুল হয়ে থাকে সেই ভুলটাকে নিয়ে আমরা দেখাতে পারবো, আপনারা দেখাতে পারবেন বিফোর অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। এইটুকুন বলে আমি থেমে যাব। থ্যাংক ইউ। আমার অনুজ সব্যসাচী খুব সুন্দর করে বেশ রসালো করে বলল যে ওর নিজের সমস্যা। আর আমিও নিজেকে চেপে রাখতে পারছি না একটা সত্যিকারের এরকম ঘটনা। আমি তখন কলকাতা উচ্চ ন্যায়ালয়ে রয়েছি বিচারপতি হিসেবে। আমার সঙ্গে যে বিচারপতি বসতেন সেই বিচারপতি শুক্রবার দিন বাড়ি গেছেন। উনি জঙ্গিপুরের লোক, কলকাতায় থাকেন কিন্তু জঙ্গিপুরের লোক, মাঝে মাঝে ছুটিতে বা সপ্তাহান্তে দেশের বাড়ি যান। তো উনি হঠাৎ দেশের বাড়ি যাওয়ার আগেও হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, একটু বুকে ব্যথা বা কিছু। উনি সঙ্গে সঙ্গে কাকে যোগাযোগ করবেন, উনি আমাদের হাইকোর্টের প্রোটোকল ডিপার্টমেন্ট আছে, প্রোটোকল ডিপার্টমেন্টে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে বলে না হুজুর মাই লর্ড আপনাকে আমরা এক্ষুনি পাঠাচ্ছি। সব হয়ে গেল, বিরাট ব্যাপার। রাজা অসুস্থ হলে যেমন সেই বিরাট রাজত্ব যেমন কেঁপে ওঠে, তা অ্যাম্বুলেন্স নিয়ে তাকে কলকাতার একটি বিখ্যাত হৃদয় বিশারদ হাসপাতালে নিয়ে যাওয়া হলো, এবং সেখানে একজন অত্যন্ত নামী চিকিৎসক তিনি তাকে দেখলেন, দেখে বললেন ঠিক সময় এসে গেছেন। ঠিক সময় মানে? বললে যে আপনি না আর দেরি করলে একটা বিপদ হয়ে যেত। তিনি আর অন্যদিকে তাকিয়ে যারা সিস্টার ছিল, এক্ষুনি বেডের ব্যবস্থা করো, ওনাকে এক্ষুনি অ্যাডমিট করতে হবে, অ্যাঞ্জিওগ্রাফি করে পরে অ্যাঞ্জিওপ্লাস্টি হতে পারে এক্ষুনি। তো উনি তো বিচারপতি হলে কি হবে, তার শুরুটা তো উকিল। তা উনি বলেন যে ওনার একটা সন্দেহ হয়েছে কিছু। তো উনি বলেছেন দেখুন আপনি আমায় কি করছেন, না আপনি বসুন, আপনি বসুন, আমরা দেখছি। বলে না আপনি কি আমায় ভর্তি হতে বলছেন? বলছে হ্যাঁ ভর্তি তো হতেই হবে। বলছে আমি তো ভর্তি হতে পারবো না। বলছে কেন, আপনার বাড়ির লোক আসেনি? বলে না বাড়ির লোক তো বলতে পারবে না, আমি তো একটা যেখানে বিচারালয়ে যেখানে বসি আমরা দুজনে বসি, তা আমি অনুজ সেখানে, আমার যিনি অগ্রজ আছেন তার মতামত ছাড়া তো আমি ভর্তি হতে পারবো না, কারণ আগামী সোমবার অত্যন্ত একটা জটিল মামলার সিদ্ধান্ত নিতে হবে, তা আমি কি করে ভর্তি হব? না এটা সত্যি ঘটনা বলছি, হাসির নয়।
এবং তখন উনি বললেন, দেখুন আপনার মামলা কিন্তু পরেও হবে, আপনি না থাকলে আরেকজন করবে, কিন্তু আপনার শরীরটা তো দেখতে হবে। বললেন না ঠিক আছে, কিন্তু আপনি বলছেন সব আমি মানছি, কিন্তু ওনার মত ছাড়া আমি কিছু করতে পারবো না। তো যাই হোক, ওই বলে কোনো রকমে তো উনি বেরিয়ে চলে এসছেন। এসে ওনার একটু সন্দেহ হয়েছিল আর কি। উনি তারপরে ফোনাফুনি করেছেন, করে আর একজন চিকিৎসকের কাছে গেছেন। তিনি দেখে বলেছেন মনে হচ্ছে হয়েছে, আপনি একটু ওষুধপত্র দিয়েছি, আপনি একটু খেয়ে শনি রোববারটা জঙ্গিপুর যেতে হবে না, কলকাতায় থাকুন, একটু বিশ্রাম নিন, ঠিক হয়ে যাবে। সোমবার সকালবেলা 10:30টায় তো আদালত বসবে। উনি আসতেন, উনি থাকেন দক্ষিণেশ্বর থেকে আড়িয়াদহর কাছে। তা উনি তো একটু তাড়াতাড়ি অত দূর থেকে আসবেন, তো সকালবেলা ঠিক তাড়াতাড়ি এসে গেছেন। তা আমরা যে আদালত কক্ষে যাব, নিয়ম হচ্ছে যিনি নবীন তিনি প্রবীণের ঘরে আসবেন, তারপরে যাবেন। তা আমার ঘরে আসেন, তা সেদিনকে আরো তাড়াতাড়ি এসছেন। এসে বলছে খুব জরুরি কথা আছে বলার। আমি বলি কেন? বলছে না দাঁড়ান দাঁড়ান, এই ঘটনা সকালে ঘটেছে, আমি খুব জোর বেঁচেছি আপনার নাম নিয়ে। বললে নইলে এতক্ষণে আমায় পুরো হাসপাতালে ভর্তি করে আমার বুক টুক কেটে কেলেঙ্কারি হয়ে যেত। এই ঘটনা কিন্তু হয়েছে, এটা সত্যি ঘটনা। এটা হয়তো আমি একটু রসালো বলছি, এবং সেই চিকিৎসক কিন্তু খুব খুব নামী চিকিৎসক, আমি নামটা করছি না। এবং বললুম ওই যে কলকাতার একমাত্র হৃদয় বিশারদ হাসপাতালের তিনি একজন মাতা একেবারে। যাই হোক, আর যেটা সব্যসাচী বললেন যে আপনারা চিকিৎসা, আপনার বাড়ির লোক অসুস্থ, প্রিয়জন অসুস্থ, তাকে নিয়ে গেলেন, চিকিৎসা হলো, সব কিছু হলো, কিছু কিছু ক্ষেত্রে হয়তো দুঃখজনকভাবে তাকে হারালেন। কপালকে দোষ দেবেন কিনা আমি সে নিয়ে বলতে চাই না, কিন্তু জানার আপনার অধিকার আছে যে কি চিকিৎসা হলো। মানুষটা আপনারা বলবেন যে হ্যাঁ ওনার তো অনেক বয়স হয়েছিল, এই হয়েছিল, যাই হোক, তার কি চিকিৎসা হলো। এই যে চিকিৎসা প্রথম দিন থেকে শেষ অবধি সমস্ত কাগজপত্র দেখা শুধু নয়, এই কাগজপত্র পাওয়ার অধিকার কিন্তু আইন আপনাদের দিয়েছে। কোনো হাসপাতাল বা কোনো ডাক্তার কেউ বলতে পারে না যে ওই যা লিখে দিয়েছি ডিসচার্জ সামারিতে ওইটা দেখলেই হবে, এই কথা বলতে পারে না। অতএব আপনারা জানুন যে আপনাদের অধিকার কিন্তু চিকিৎসার প্রত্যেকটি কাগজ পাওয়ার অধিকার আপনার আছে। হ্যাঁ, হাসপাতাল এই কথা বলতে পারে যে এই কাগজপত্র তৈরি করার জন্য একটা খরচা তো হতে পারে, সেইটুকুন টাকা না হয় খুবই সামান্য টাকা চিকিৎসার টাকার তুলনায়, সেটা আপনারা দেবেন, কিন্তু আপনারা কাগজ পেতে বাধ্য। আজকের এই আলোচনার সর্বশেষ বক্তা, যিনি দীর্ঘদিন সরকারে এই চিকিৎসা দপ্তর সামলেছেন, শ্রী অজয় চক্রবর্তী, তাকে বলবো এই বিষয়ে আলোকপাত করতে। নমস্কার। আজ রবিবার, এই আমাদের আলোচনা সভার শেষ লগ্নে, কিন্তু ঠিক করছে আজকে চেয়ার ভর্তি দেখে যে পরিমাণ আনন্দ হয়, সেটা হচ্ছে গিয়ে একটা প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে একটা দ্বন্দ্ব। এই যে ভিড়, সবটাই কিন্তু এই অনুষ্ঠানটার জন্য নয়। কিছু লোকের বাধ্যতামূলক শুনতে হচ্ছে, আর কিন্তু আবার আমি যদি না বলি, যারা অনেকক্ষণ ধরে বসে সত্যি একনিষ্ঠ শ্রোতা, তাদের প্রতিও কিন্তু আমরা জাস্টিস দিতে পারবো না। এই একটা দ্বন্দ্বের মধ্যে আরও একটা দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্বটা হচ্ছে গিয়ে, প্রথম ডক্টর সাহা যখন শুরু করেছেন, তিনি কিন্তু আদ্যপান্ত চিড়ে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছেন, অ্যানাটমি ফিজিওলজি,
কি আমাদের বাস্তবতা, কি আমাদের প্রত্যাশা, আর সত্যি সত্যি আমরা কোনখানটায় আছি এবং কি কি আমাদের দুর্ঘটনা ঘটে। 34 লাখের গল্প শুনিয়েছেন। তারপর আমরা পেয়েছি আমাদের তার জন্যে কি কি আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে, আমাদের কি কি আইন কানুন আছে, কি কি সহায়তা আছে, এবং সত্যি সত্যি আমরা খুব কনফিডেন্ট যে স্যার মিস্টার ব্যানার্জি আসার পর থেকে, জাস্টিস মিস্টার ব্যানার্জি আসার পর থেকে কিন্তু আমরা একটা দিগন্তব্যাপী, আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এই ভারতবর্ষের মধ্যে একমাত্র যেখানে এই ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন আছে, এবং সেখানটায় ওনার যোগ্য নেতৃত্বে অসাধারণ কাজ হচ্ছে। 15 দিনের মধ্যে ক্লেম সেটেলমেন্ট আইনি ভাষায় কোথাও দেখি না। তো সেই জিনিসটা আপনারা জেনেছেন, সেটা পুরো জানা হয়ে গেছে ওকালতির ব্যাপারে কত রকম খিটমেল আছে, কত রকম জিগজাগ রাস্তা আছে, এবং সেখান দিয়ে আপনাকে কী কাগজপত্র রাখতে হবে, কীভাবে প্রস্তুতি নিতে হবে, যাতে তাকে সাহায্য করতে পারেন যে তিনি আপনার হয়ে কেসটা লড়বেন। তাহলে আমার জন্য কী পড়ে রইল? ইটস নাথিং। সব গল্প শুনেছেন, সব সমস্যা কী কী আছে জেনেছেন, কীভাবে সমস্যার পথে যাবেন তাও জেনেছেন। তা আমি এখন কি বলবো নিয়ে আমি চিন্তা করছিলাম। তা আমি দেখলাম যে আমাদের এই অনুষ্ঠানের থিমটা হচ্ছে চ্যাট জিপিটি। আমি বললাম, চ্যাট জিপিটি ভাই দেখো সব বলা হয়ে গেল, তবু আমি কি বলবো? বললো তুমি এক কাজ কর, প্যাকেজ বানিয়ে নামিয়ে দাও, কারণ তার একটা ছোট্ট কি পয়েন্ট নোট করে দাও। বললো হ্যাঁ সব ঠিক আছে, তোমার জন্য একটা ছোট্ট কি পয়েন্ট নোট। তো আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি চ্যাট জিপিটির জন্যে, যে চ্যাট জিপিটি আমাকে পুরো ধরিয়ে দিল, যাতে করে আমি খুব কম সময়ে, কারণ দেখছেন আমি জানি সবাই ঘোরাফেরা করছেন কারণ পরবর্তী অনুষ্ঠান, এবং আমি কখন নামবো, অথচ আপনারা যারা বসে আছেন তাদের জাস্টিস দেওয়ার জন্যে একটা ছোট্ট করে আমি পুড়িয়ে দিচ্ছি। দেখুন গুছিয়ে তো বলতে হবে, কারণ আমরা অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম তো অনেক দিন ধরে, সুতরাং সব কটা জিনিস গুছিয়ে নিয়ে বলতে হবে, অথচ ছোট করে। সেটাই জন্য আমার ক্ষমতা নেই চ্যাট জিপিটি। কি বলছি আমরা দেখুন, এখন সমাজে আপনি প্রথমে শুনেছেন দ্বন্দ্ব সরকারি বেসরকারি। তা আমরা সবসময় জানি সরকার মানে আগ মার্কা খাঁটি জিনিস, কিন্তু সেই খাঁটি জিনিসের দুঃখ দুর্দশা আপনি শুনেছেন মাসের পর মাসের লাইন। তো বাস্তবতা এখন এমন যে আপনাকে কিন্তু বেসরকারি জিনিস মেনে নিতে হবে। এই বর্তমান সামাজিক পরিস্থিতিতে আপনাকে সরকারিও থাকবে, বেসরকারি থাকবে, এবং তথাকথিত ভদ্রলোকের জন্য, মানে ভদ্র বাঙালির জন্য আমাদের কিন্তু বেসরকারিটাই বেশি কাছের। সুতরাং আমাদের সেই বাস্তবতা মেনে নিতে হবে। আর সত্যি যখন সেই বাস্তবতা মেনে নিতে হচ্ছে, তখন আজকের এটা কিন্তু শুধু একটা বিলাসিতা চিকিৎসা ব্যবস্থা নয়, এটা কিন্তু সামাজিক বাস্তবতা, এবং এর সঙ্গে অর্থনীতি, রাষ্ট্রনীতি, এই সব কিছুই কিন্তু এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এর কোনোটাকে বাদ দিয়ে আমরা কিন্তু চলতে পারবো না। সুতরাং সামগ্রিকভাবে শুধু কি তফাৎ, আমরা কি করে ঝগড়া করব শুধু সেইটুকুনি দেখলে হবে না, আমরা সেখান থেকে উত্তরণের পথটাও যেন নির্ণয় করে নিতে পারি। তা আমাদের প্রথম কথা হচ্ছে গিয়ে যে আমাদের প্রত্যাশা কী। দেখুন প্রত্যাশা সবাই বলে দিয়েছেন, আমি তবু একটু ছোট্ট করে বলছি। প্রথম কথা, আমি লাইনে দাঁড়াবো না, আর আমি একটা সম্মানের সঙ্গে চিকিৎসা পাবো। যে দুটো জিনিস আমরা সরকারি পরিষেবায় গেলে ডক্টর সাহা বলে দিয়েছেন যে 6 থেকে 8 ঘন্টা পুরো লাইন, টিকিটের লাইন, ডাক্তারের লাইন, ওষুধের লাইন, ট্রেনিং এর লাইন। সেই লাইন আমরা দাঁড়াবো না, 1 নম্বর। আর 2 নম্বর, আমি যেন একটা রেসপেক্টফুল বিহেভিয়ার পাই, যে আমাকে যেন একটা বাবু বলে ডাকে। একটু আগে বাবু নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল, যে আমাকে অমুক বাবু বলে ডাকে। এমনি সরকারি হাসপাতালে গেলে তো আর বাবু বলে ডাকবে না, যাই হোক সেই বাবু খাতির দেবে না। এইটুকুনি আমি চাই। প্রথম কথা আমার ডিগনিটি। দ্বিতীয় কি চাই? হ্যাঁ, আমি চাই বিশ্বমানের চিকিৎসা। আমি পয়সা দিচ্ছি, আমি বিশ্বমানের পরিষেবা পাবো, বিশ্বমানের ডাক্তার, বিশ্বমানের টেকনোলজি, বিশ্বমানের যন্ত্রপাতি, সেই দিয়ে আমাকে বিশ্বমানের চিকিৎসা আমি যেন পাই। তাহলে প্রথম কথা, লাইনে দাঁড়াবো না, ভদ্র ব্যবহার পাবো, তার সঙ্গে বিশ্বমানের চিকিৎসা পাবো। এবং এর সঙ্গে আমি কি চাই? হ্যাঁ, ট্রান্সপারেন্সি। আমার কাছে লুকিয়ে ছুপিয়ে কিছু করবে না, আমার কাছে সব কিছু উন্মুক্ত থাকবে। আমার কত খরচা হচ্ছে, কি চিকিৎসা হচ্ছে, কি আমার ডেঞ্জার ছিল, কি আমার মানে রিস্ক ফ্যাক্টর ছিল, এগুলো আমাকে সমস্ত যেন বলা হয়। আমার কাছে সমস্ত কিছু যেন ট্রান্সপারেন্ট থাকে। এবং আরও একটা খুব বড় ব্যাপার আছে, যে আমার মূল অবজেক্টিভ, এগুলো সব
আনুষঙ্গিক কি কি দিয়ে ফুল সাজাবেন, কিন্তু মূল পুজোটা হচ্ছে আমি যেন ভালো হয়ে বাড়ি ফিরি, এই আস্থা। তো এই চারটেই কিন্তু আমাদের প্রত্যাশা। বাস্তবটা কি? হ্যাঁ, বাস্তবে নানা রকম শুনবেন, কিন্তু বাস্তব তো বর্ণময় হবে। সব বাস্তব তো একরকম নয়। ডক্টর সাহা 34 লাখ একটা রোগীর ক্ষেত্রে, সবাইকে তা নয়। আবার আমাদের স্যার বলেছেন জাস্টিস ব্যানার্জি যে এর মধ্যে একজনের ওই 34 লাখের গল্প তো শুনলাম, বাকিটা শুনলাম না, কিন্তু দেয়ার ইজ সাম গ্রে কালার, অনেকের অনেক রকম কিছু কিছু খেসারত দিতে হয়। সুতরাং সেটা আমাদের এইটা আছে। সেই জন্যে আমাদের এই যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা কিন্তু আমাদের দেখতে হবে যে কি করে আমরা সেখান থেকে কেটে পড়ি, মানে আমরা সেই দ্বন্দ্ব থেকে অতিক্রম করতে পারি। বাস্তবের মধ্যে হচ্ছে গিয়ে আরেকটা, যে আমি যে হাসপাতালে যাচ্ছি সেখানে আমার সঙ্গে কীরকম ব্যবহার করছে, মানে আমাকে এই যে বলেছেন স্যাররা, সেটা হচ্ছে গিয়ে আমাকে একজন রুগী হিসেবে দেখছে না আমাকে একটা খদ্দের হিসেবে দেখছে, ইজ আ কাস্টমার। মানে এখান থেকে চুষে নিয়ে নেবো, বেশ ভালো ইন্স্যুরেন্সের আছে সেখান থেকে নিয়ে নেবো, না সত্যি সত্যি রুগী, তাকে রোগ অনুযায়ী চিকিৎসা করব। দুটো উদাহরণই রেখেছেন, দুটো উদাহরণই কিন্তু সেটা বলছে। যাই হোক, এইবার আমরা কি দেখছি, এইটা হচ্ছে আমাদের প্রত্যাশা। বাস্তবতাটা কি দেখুন, বাস্তবতা হচ্ছে গিয়ে যে আমাদের, হ্যাঁ, বিশ্বমানের হাসপাতাল আছে, বিশ্বমানের চিকিৎসা আছে, সব কিছুই আছে। আমাদের এরকম নয় যে আমাদের যে বড় বড় হাসপাতালগুলো, প্রাইভেট হসপিটাল, সেখানে ভালো ডাক্তারবাবু নেই, ভালো চিকিৎসা ব্যবস্থা নেই এবং ভালো যন্ত্রপাতি নেই, রোবোটিক সার্জারি পর্যন্ত আছে। অত্যাধুনিক চিকিৎসা আপনি পাবেন, নিশ্চয়ই পাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা আছে কিন্তু। এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে যত জটিল চিকিৎসা হোক না কেন, প্রাইভেট হসপিটাল কিন্তু অনেক মিরাকেল করে, এটাও কিন্তু ঘটনা। জটিল চিকিৎসাও কিন্তু সঠিক চিকিৎসা আছে, এটা কিন্তু উপলব্ধ আছে। নেই কি? নেই হচ্ছে দুটো জিনিস। আমাদের যেটা কনফিউশন, আমাদের চিকিৎসা ব্যবস্থা কত টাকা নিয়ে নেবে আমি জানি না, এটা একটা আতঙ্ক। এবং সবথেকে বড় কথা যে আরেকটা, যে বহু ক্ষেত্রে আর্থিক বিপর্যয় নেমে আসে। শুনেছেন 34 লাখের গল্প বা এই সমস্তগুলো, আর্থিক বিপর্যয় নেমে আসে। সুতরাং এইগুলো হচ্ছে গিয়ে বাস্তবে। আর একটা জিনিস কি জানেন তো, বর্তমান যুগে রুগীর সঙ্গে ডাক্তারের সম্পর্কটা একটা পাল্টে গেছে। ওই বাবু কালচারের মতন আস্তে 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 পরিবর্তনশীল তো। সুতরাং আগেকার দিনে কি ছিল, বেশ কিছুদিন আগে যখন এই কর্পোরেট হসপিটালে প্রবেশ ঘটেনি, নার্সিংহোমগুলো ছিল মূলত, বা হাসপাতালগুলো ছিল প্রাইভেট, সেটা হচ্ছে কি মূলত ডাক্তার পরিচালিত। সেখানে কি হতো যে এই একটা আস্থা, বিশ্বাস, ডাক্তারবাবু, এবং নর্মালি ভুলে সেই ভাবুন তো আরোগ্য নিকেতনের যুগের কথা, যে সময় আপনার ডাক্তার ছিলেন আপনার ফ্যামিলি ফ্রেন্ড, ফ্যামিলি ফিলোসফার গাইড, এবং তার সঙ্গে কিন্তু আপনি কখনো ব্যবসায়িক সম্পর্ক ছিল না, সম্পূর্ণ আস্থা অটুট ছিল, এবং ডাক্তার রোগীর সেই সম্পর্ক কিন্তু আজ আর অবশিষ্ট নেই। সেই দিনটা সেই কফি হাউসের আড্ডার মতন অনেক দিন আগেই চলে গেছে। আর একটা জিনিস ছিল এখন সত্যি সত্যি কর্পোরেট সিস্টেম সেটা গিলে নিয়েছে। আর একটা কী ছিল, যে দেখুন মূল প্রশ্নটা কিন্তু আমি বলছি ওই ব্যক্তি বলে, ডাক্তারবাবু বলে নয়, এই প্রশ্নটা কি ব্যক্তির, না এই সামাজিক কাঠামো নতুন পুনর্বিন্যাস, তার জন্য এই গণ্ডগোলটা। দেখুন আমি কাউকে দোষারোপ করতে চাইছি না, কিন্তু প্রশ্নটা করতে হবে। এই প্রশ্ন না করলে আমরা এখান থেকে উত্তরণ করতে পারবো না। তাই প্রশ্নটা আমার রইল যে এই জিনিসটা আপনারা ভেবে দেখুন যে এটা কি ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে, না সত্যি সত্যি সামাজিক। আজকে রুগীরা যেমন বিশ্বাস করছে না, রুগীরা ওই পেশেন্টকে কোনোভাবে পালিয়ে চলে যাচ্ছে, ফিস দিচ্ছে না, বা ধরুন মানে অল্পতেই ভাঙচুর করছে, আস্থাটা চলে গেছে, এসব নানা রকম মিলিয়ে সামাজিক যে পরিবেশ, সেই সিস্টেমটা দায়ী, না সত্যি সত্যি ব্যক্তিগতভাবে বেশি টাকা চাইছে, হাসপাতাল আপনার সঙ্গে মানে ভালো ব্যবহার করছে না, এইগুলো দায়ী? কোনটা? এটা কিন্তু আমাদের উত্তর অজানা, বিভিন্ন কেসে বিভিন্ন রকম হচ্ছে। সামগ্রিকভাবে কি হচ্ছে সেই উত্তরটা আমাদের খুঁজতে হবে। দেখুন একটা কথা বলি, যে বাস্তবে আমি তো বললাম যে হ্যাঁ আপনার খুব ভালো চিকিৎসা ব্যবস্থা আছে, দারুণ ঝকঝকে হাসপাতাল, দারুণ মেশিন, রোবোটিক সার্জারি, সবটাই কিন্তু কলকাতা। খুব বেশি হলে দু একটা একটু শিলিগুড়িতে। আপনি যখন গ্রামে যাবেন, যখন একটু মফস্বল টাউনে যাবেন, তখন কিন্তু আর এই পরিষেবা নেই, তখন আর সেই ডাক্তারবাবু নেই। সুতরাং
এইটার কিন্তু বেসরকারি হাসপাতাল মানে শুধু কলকাতার 4টে হাসপাতাল নয়, কিন্তু বেসরকারি হাসপাতাল মানে পুরো বেসরকারি পরিষেবা যদি দেখি তাহলে সব জায়গায় কিন্তু উন্নত মানের চিকিৎসা, উন্নত মানের ডাক্তার, যন্ত্রপাতি তা নেই। কোনোভাবে একটা কাঠামো নিয়ে সেখানে হাসপাতাল চলছে, এটাও কিন্তু আমাদের ভাবতে হবে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে যে মানে একটা বৈষম্যটা আমাদের কিভাবে দূর করা যায় সেটা আমাদের আলোচনার মধ্যে আসা উচিত। এবার আসবো, দেখুন কোভিড-19 যেটা, কোভিড-19 কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে, আপনারা সবাই জানেন। এবং কোভিড-19 আমাদের দেখিয়েছে যেখানে যাবেন সরকারি বেসরকারি উভয় জায়গায় ডাক্তারবাবুরা নিজেদের জীবন বাজি রেখে যে সময় কোনো পেশেন্টকে কেউ ছুঁচ্ছে না সেই সময় দাঁড়িয়ে তাদের চিকিৎসা দিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন নিজের। আমি জানি তখন ডায়াবেটিসে তো সবাই মারা যায়। আমার এক বন্ধু মানে অন্য এক জায়গায় ডাক্তার হাসপাতালে সিসিউ ক্রিটিক্যাল কেয়ার চালাচ্ছে, সে ওই ডায়াবেটিস নিয়ে কিন্তু পরের পর পেশেন্ট রেখে গেছে, একদিন ছুটি নেয়নি। তো এই কাজ, এই স্যাক্রিফাইস শুধু বেসরকারি সরকারি সমস্ত জায়গায় ডাক্তারবাবুরা করেছেন। সুতরাং সেটা যেমন আছে, তেমনি বিল নিয়ে এই কোভিড কালে আমাদের কাছে প্রচুর কমপ্লেন এসছে, অনাবশ্যক বিল। বিশেষ করে যেহেতু রুগীর পার্টি, পেশেন্ট পার্টি তারা যেতে পারছে না, তারা শুধু হাসপাতাল ঢুকিয়ে দিচ্ছে, তারপর একটা সার্টেন ডেজের পর 10 দিন 15 দিনের পর হয় মৃত অথবা জীবিত ব্যক্তি ফিরে যাচ্ছে, এর বাইরে আর কিছু নেই। সুতরাং সেখানে বিল নিয়ে প্রচুর প্রশ্ন, প্রচুর খরচা, এবং সবথেকে বড় কথা যে পুরো বাজার নির্ভর একটা চক্র তখন চালু হয়ে গিয়েছিল অনেক জায়গায়, আমি বলছি না সবাই। এবং সেটার জন্যে সত্যি সত্যি সার্ভিস দেওয়ার পাশাপাশি সত্যিকারের মানবিকতা কিন্তু সংকটে পড়েছিল। দেখুন, আমি একটা কথা বলবো যে এই এতগুলো কথা বললাম, আমি ব্যক্তিগত প্রশাসনিক হিসেবে, প্রশাসক হিসেবে কিছু দেখেছি, আমার নিজের কিছু অভিজ্ঞতা আছে। যেমন একটা অভিজ্ঞতা বলবো যে বেসরকারি হসপিটালে প্রচুর বিল করে, আপনারা সবাই জানেন। আমি তখন দেখেছিলাম যে কোভিড বলে নয়, এমনি সময় স্বাস্থ্যসাথী যে কার্ডে আমাদের চিকিৎসা হয় 5 লাখ পর্যন্ত, আপনারা জানেন। সেই স্বাস্থ্যসাথী কার্ড অনেক সময় নিয়ে এসে হাসপাতাল বুক করে, পেশেন্ট নেই, বুক করে তারা কিন্তু ভুয়ো বিল তৈরি করত, এবং ভুয়ো বিল করে প্রচুর পরিমাণে টাকা কিন্তু লুট হয়ে যেত। এটা যখন আমরা দেখলাম তখন আমরা যেটা করলাম, আমাদের বড় টিম করে দিলাম, একটা 6টা 5টা করে, 4টে 5টা করে টিম, 3-4 জন ডাক্তার দিয়ে, এরম করে এক একটা জেলায় হঠাৎ করে গিয়ে সেখানে বিভিন্ন জায়গায় খুঁজতে আরম্ভ করলাম। তার আগে যেটা করেছিলাম আমরা, যে নার্সিংহোমের মালিকদের ডেকে তাদের সঙ্গে বসে এই জিনিস পাওয়া যাচ্ছে আলোচনা করে, এবং যে নিয়ম ছিল না যে ফাইন ছিল না, এই নিয়ম ছিল না, কিন্তু আমরা সেটা তাদের সঙ্গে চুক্তি করে এরকম একটা নিয়ম তৈরি করলাম যে প্রথমবার যদি আমরা ধরতে পারি তাহলে কোনো এরকম ফলস বিল হচ্ছে, তাহলে যে টাকা তুমি বিল করেছো, ধরুন 10,000 টাকা বিল করেছে, তাহলে 20,000 টাকা ফাইন, মানে ডবল বিল। তো এরকম হয় না যে জাস্ট ওটুকুনি। দ্বিতীয়বার যদি একই লোক ওই অপরাধ করে বা যে কোনো একটা ওই রকম অপরাধ হলো আর্থিক তছরূপ, তাহলে কিন্তু এবার আর ডবল ফাইন নয়, পানিশমেন্ট 1 ডিগ্রি বাড়বে, 4 গুণ ফাইন, এবং তারপরে এবারে হবে 8 গুণ ফাইন, মানে 10,000 টাকা করলে 80,000 টাকা ফাইন হবে। আর তারপরে এবারে করলে কিন্তু তার 6 মাসের জন্য ব্যবসা বন্ধ, লাইসেন্স তাকে করা হবে না। তো এই চুক্তি তাদের সঙ্গে লিখিতভাবে করে তাদের সেক্রেটারিদের সমস্ত নিয়ে আসা করেছিলাম। এইটা না করলে আগে থাকতে এই যে মানে খেলার রুলটাকে সেট করে দিয়েছিলাম। এরপর আমরা যখন গিয়ে দেখলাম, তারপরেতে আমরা ভাবতে পারবেন না, 2 মাসের মধ্যে আমরা 3.5 কোটি টাকা ফাইন পেনাল্টি আদায় করি। যদিও কারুর কাছ থেকে দ্বিতীয়বারের পেনাল্টি আদায় করতে হয়নি, প্রথমবার পেনাল্টি দেওয়ার পর গুটিয়ে গিয়েছিল। আর একটা বিরাট জিনিস, কত টাকা উপলব্ধি হলো সেটা নয়, বিরাট বড় জিনিস যেটা হয়েছিল যে আগে আমাদের 7 থেকে 8 কোটি টাকা পার ডে কার্ড, 7 থেকে 8 কোটি, মানে মাসে ধরুন 250 কোটি টাকা মোটামুটি। সেখানেতে জাস্ট 2 মাসের মধ্যে ওটা 5 কোটি পার ডেতে নেমে এলো, মানে 250 কোটিটা মোটামুটি 150 কোটি, 100 কোটি কাছাকাছি, 70-80 কোটিটা অ্যাটলিস্ট পার মান্থ উই কুড সেভ। এইটা কিন্তু ফলস চুরি হচ্ছিল। আমি বলছি না সব চুরি করে ফিরছি, কিন্তু দেখুন উপযুক্ত নজরদারি দিলে কিন্তু এবং করলে তাহলে কিন্তু একটা জায়গায় আমরা কিন্তু এটাকে কমিয়ে আনতে পারি। এটা যেমন একটা, ওহো, এটা যেমন একটা। আর একটা ঘটনা বলবো, ঠিক আছে, আর একটা ঘটনা বলবো, সেটা হচ্ছে কি যে আমরা
দেখুন, যেটা মিস্টার ব্যানার্জি বলেছেন যে চিকিৎসার দুটো প্রোটোকল আছে, বিশেষজ্ঞ কমিটি বলে দিলেন এই দুটো প্রোটোকলের বাইরে প্রোটোকল করলে আপনার, কিন্তু এটা দেখা গেছে আমাদের যেটা প্রাইভেট হাসপাতালের চিকিৎসা, আমাদের বিভিন্ন অভিজ্ঞতা দেখেছি যে এই দুটো প্রোটোকলের বাইরেও তারা নিজেদের মতন চিকিৎসা করেন। এখন ডাক্তারবাবুরা তাদের মানে অভিজ্ঞতা জ্ঞান সমস্ত জিনিসটা আমি পুরোপুরি কন্ট্রোল করবো, এটা বাস্তব নয়। কিন্তু একটা প্রোটোকল ট্রিটমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ তাহলে কি হয়, প্রোটোকল দেখুন, বিশেষজ্ঞ ডাক্তাররা মিলে একটা প্রোটোকল করলেন, মানে এইভাবে তুমি গাড়িটা চালাবে, এইভাবে চিকিৎসা হবে, সেইটা যদি মেনে চলা হয় দুটো জিনিস অ্যাডভান্টেজ। একটা হচ্ছে গিয়ে চিকিৎসা ভীষণ ভালো হয়, খুব সায়েন্টিফিক হয়, ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। 2 নম্বর, যদি কোনো কারণে ডাক্তারবাবু লিগালি ফেঁসে যান, পেশেন্ট মারা গেল, কেউ কেস করলো, যদি প্রোটোকল মেনে চিকিৎসা করেন ওই ডাক্তারবাবু কেউ গায়ে ছুঁতে পারবেন না। হি ইজ টোটালি লিগালি প্রোটেক্টেড। কোভিড কালে আমরা কিন্তু যেটা করেছিলাম, প্রোটোকল এই বেসরকারি ডাক্তার এবং সরকারি ডাক্তারকে নিয়ে মিলিতভাবে প্রোটোকল বানিয়েছিলাম এবং গভর্নমেন্ট এবং বেসরকারি হাসপাতাল একইভাবে একই প্রোটোকল চালিয়েছিলাম এবং সেটা সুপারভাইজ করে ট্রেনিং দিয়েছিলাম তাদের, এবং তাদের সুপারভাইজ করে এটাকে কিন্তু এনশিওর করেছিলাম এবং তার ফলে দুর্ধর্ষ রেজাল্ট হয়েছে। আপনাদের একটা জিনিস বলতে পারি যে ভারতবর্ষের মধ্যেও আমি সমস্ত ডেটা দেখে নিয়েছি, ওয়েস্ট বেঙ্গলের ডেথ রেট ডিউ টু কোভিড ওয়াজ দ্য লোয়েস্ট। এবং সেটা কত যদি বলি, আমাদের প্রতি 1 লক্ষ জনসংখ্যায় মাত্র 22 জন মারা গেছেন, আর ভারতবর্ষে সেটা মারা গেছেন 37 জন। তার সঙ্গে আমি জাস্ট আপনাদের বলবো, জাস্ট তুলনা করবেন, যদি আপনি আমেরিকা দেখেন, যদি আপনি ইউকে দেখেন, পাশ্চাত্য দেশ দেখেন, অ্যাভারেজ 300-র ওপর, যেটা আমাদের 22, ইন্ডিয়ায় 37 প্রতি লক্ষ পপুলেশনে, আমেরিকায় 334, ইংল্যান্ডে ইউকেতে 308, মানে আমাদের থেকে 15 গুণ বেশি মারা গেছে। তাহলে এর থেকে বুঝতে পারছেন যে আমরা এত ভালো চিকিৎসা করতে পেরেছি সরকারি বেসরকারি দুজনে মিলে, টু এনশিওরিং দ্য প্রোটোকল। তার মানে কী বললাম, খরচও যেমন আমরা হ্রাস টানতে পারি, চিকিৎসাতেও আমরা ঠিক মতন চিকিৎসা দিতে পারি যদি আমরা সম্মানের সঙ্গে ঠিক একটা চেকস অ্যান্ড রেগুলেশন থাকে এবং সেখানে যদি আমরা সাপোর্টিভ সুপারভিশন দিতে পারি আর রেগুলেশন দিতে পারি, তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো। অনেকক্ষণ সময় হয়ে গেছে, আই নো, সুতরাং শেষ করার জায়গায় আমি আপনাদের টেক হোম মেসেজ যে তাহলে আমরা কি করব সেইটুকুনি বলে শেষ করে দেবো। 1 মিনিট, সেটা হচ্ছে কি, দেখুন, মেনে নিতেই হবে যে আমাদের বেসরকারি চিকিৎসা ছাড়া চলবে না, সরকার একা সবটা পারবে না, কিন্তু স্বাস্থ্যকে পণ্য হিসেবে দেখলেও হবে না। সুতরাং আমাদের এই নিয়ন্ত্রণ মানবিকতা দুটোকে সমানভাবে, যেটা আমি বললাম আমার দুটো উদাহরণ দিয়ে, যে এই দুটো উদাহরণের মতন আমাদের এই জিনিসটা যদি আমরা ঠিক মতন দেখতে পারি, তার সঙ্গে আমাদের যদি আমাদের প্রবলেম হলে বিচারের ব্যাপারটা আমাদের এনশিওর থাকে, তাহলে আমরা আগামী দিনে পরস্পর শ্রদ্ধা সম্মানের সঙ্গে হাতে হাত ধরে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। নমস্কার, চিকিৎসক শ্রী অজয় চক্রবর্তী ওনার সুচিন্তিত মতামত জানালেন। আজকের বক্তারা যা বললেন প্রত্যেকটা কথা আপনারা শুনলেন। প্রত্যাশা হতাশায় পরিণত হবে না। আমরা মানে সেই কবির কথায় বলি, মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি। আমরা মহামারী কোভিডকে বিদায় জানিয়েছি এবং পশ্চিমবঙ্গ, গর্বের সঙ্গে বলছি বাঙালিরা, পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে এই সরকারি বেসরকারি সমস্ত চিকিৎসক এবং সরকারি বেসরকারি সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠান আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে আমরা কিন্তু ওই যে পরিসংখ্যানটা দিলেন শ্রী চক্রবর্তী, সেই পরিসংখ্যানটাই আমরা আনতে পেরেছি। ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য, সেখানের সংবাদপত্রে বেরিয়েছিল যে 69 জন লোক একটি সরকারি হাসপাতালের ফুটপাতে বসেছিল, তারা জায়গা পায়নি, তারা কোভিডে আক্রান্ত। সংবাদপত্র ঠিক করে সংবাদ লিখেছিল কিনা জানি না, যে মরদেহ
পোড়ানো হয়নি, জলে ভাসিয়ে দেয়া হয়েছিল। পশ্চিমবঙ্গে হয়নি, তার কারণ আমাদের চিকিৎসকরা, আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল। আমাদের আজকের এই সভা কিন্তু তাদের সমালোচনা করার জন্য নয়, এই সভা হচ্ছে আপনাদের সচেতন করার জন্য। আপনাদের কি চিকিৎসা হচ্ছে, কি চিকিৎসা হবে, এবং সেই চিকিৎসার সুযোগ্য ব্যবস্থা আছে কিনা, এবং তার যে মূল্য সেটাও ঠিক সুযোগ্য হলো কিনা, সেইটা দেখার দায়িত্ব যেমন প্রতিষ্ঠানের রয়েছে, জানার অধিকারও আপনাদের রয়েছে। আপনারা খুব নির্দ্বিধায়, খুব শান্তিতে গান শুনুন, কোনো হতাশায় ভোগ করবেন না, প্রত্যাশার দরকার নেই। প্রত্যাশা আর বাস্তবকে আমরা একটু যদি ছোট করে জায়গাটাকে যদি আর একটু ছোট করে নিতে পারি, বাস্তব আর প্রত্যাশা, তাহলে কিন্তু আমরা ভালো থাকব। আপনাদের প্রত্যেকের জীবনে ঈশ্বর আপনাদের প্রত্যেককে ভালো রাখুক। এই চিকিৎসা প্রতিষ্ঠানে যাতে যেতে না হয় তার সেই কামনাই করি। আপনারা গান শুনুন, ভালো থাকবেন, নমস্কার। অকুণ্ঠ ধন্যবাদ মাননীয় বিচারপতি এবং আমাদের উপস্থিত চিকিৎসক মণ্ডলীকে। আমরা সকলেই সমৃদ্ধ হলাম ওনাদের এই মনোজ্ঞ আলোচনা শুনে। শেষ অংশে আমরা বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের তরফ থেকে তাঁদের হাতে একটু সম্মাননা তুলে দিতে চাই। তুলে দেবেন আমাদের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য প্রবীণ চিকিৎসক ডক্টর সুকুমার মুখোপাধ্যায়।